সমুদ্র আর আকাশের মিলনে গড়ে ওঠা এক বিস্ময়কর সৌন্দর্যের নাম কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতটি যেন দিগন্ত জোড়া বিস্তৃত এক শান্তির রাজ্য। যতদূর চোখ যায় শুধু সোনালি বালির রেখা, আর তার পাশে অবিরাম ছুটে আসা সমুদ্রের ঢেউ। দূরে কোথাও গিয়ে আকাশ আর জল এমনভাবে মিশে গেছে যে বোঝার উপায় নেই কোনটা কোথায় শেষ হয়েছে। সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের নিচ থেকে উঠে আসে আর তার সোনালি আলো সমুদ্রের জলে পড়ে রূপালি ঝলক তৈরি করে, বাতাসে ভেসে আসে সমুদ্রের লবণাক্ত গন্ধ। সে বাতাস চুল এলোমেলো করে দেয়, পোশাকের কিনারা উড়িয়ে দেয়। ঢেউগুলো দূর থেকে ছুটে এসে তীরে আছড়ে পড়ে, আবার ধীরে ধীরে ফিরে যায় একটা অন্তহীন ছন্দের মতো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে সূর্য ঘটা করে ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যেন। সবাই সেই সূর্যাস্ত দেখার অপেক্ষায় বসে আছে। একটু পর হোটেলে ফেরা হবে। রাতে ছোটখাটো পার্টির আয়োজন করেছে রাকিব, রেদওয়ানরা। সারাদিন ঘোরাঘুরি শেষে সবাই যখন হোটেলে ফিরল, তখন ঘড়ির কাঁটায় সময় সন্ধ্যা 7:30। আজ রাত সারা রাত চলবে পার্টি, লেট নাইট পার্টি যাকে বলা হয় আর কি। প্রায় সবাই যার যার রুমে এসে ছোটখাটো ন্যাপ নিচ্ছে। রাকিব বারবার বলে দিয়েছে রাতে পার্টির সময় ক্লান্তি চলবে না। শিয়া সেই মোতাবেক রুমে এসে ঘুমাচ্ছে, বাকিরাও নিজেদের রুমে বোধ হয় তাই করছে। তবে অবশ্যই সেসবের ব্যতিক্রম প্রিয়া। সারাদিন এত ঘোরাঘুরি দৌড়ঝাঁপ কোনো কিছুই তার মধ্যে ক্লান্তির ভাব তৈরি করতে পারেনি। সন্ধ্যার পার্টি নিয়ে তার উচ্ছ্বাস তুঙ্গে। কি জামা পরবে, কিভাবে সাজগোজ করবে সেটা নিয়ে পরিকল্পনা শেষ নেই। শিয়া বলেছে শাড়ি পরবে, রাকা আর তুষিও তাই, তাহলে হয়তো বাকি মেয়েরাও তাই পরবে। লাগেজ টেনে হিসড়ে বের করলো সে। নিয়ে আসা সমস্ত শাড়ি একে একে মেলল মেঝেতে। আলো ঝলমল চারিপাশ। হোটেলের ফ্রন্ট সাইডের সুইমিং পুল এরিয়ায় অ্যারেঞ্জ করা হয়েছে পার্টির। ফেরি লাইটের রং বেরঙের আলোতে চোখ ধাঁধিয়ে উঠছে একদম। আপাতত মৃদু আওয়াজে গান বাজানো হচ্ছে। মানুষজন এখনো সবাই এসে পৌঁছায়নি। রাকিব, রেদওয়ান ব্যস্ত হাতে দেখছে সবটা। মেয়েরা সবাই বোধহয় সাজগোছে ব্যস্ত। প্রিয়া বেছে বেছে ডার্ক রেড কালার একটা শাড়ি চুজ করেছে। সে অবশ্য পরবে নুট পিঙ্ক। দুজনেরই সাজগোজ প্রায় শেষের দিকে, বের হবে একটু পরে। ভাইয়ের মেসেজ পেয়ে অয়ন এসেছে আকাশের রুমে। একেবারে তৈরি হয়ে এসেছে। তার গায়ে অফ হোয়াইট শার্ট। আজ যে সব কাপলকে নাকি ম্যাচ করে জামা কাপড় পরতে হবে। আকাশ ব্ল্যাক কালার শার্ট গায়ে জড়িয়েছে। হাতে ঘড়ি পরে আয়নার সামনে চুল সেট করে নিচ্ছে। মা কল করেছিল নিশ্চয়ই। ভাইয়ের কথায় আকাশ মাথা নেড়ে তুমি ধরনি কেন? অয়ন আয়েশ করে বসে বিছানার উপর, দুহাত পেছনের দিকে বিছানায় ভর দিয়ে। শাওয়ার নিচ্ছিলাম, পরে কল করতে বিজি পেলাম, ভাবলাম তোর সাথে কথা বলছিল। আকাশ বিছানা থেকে ফোন তুলে কল করলো মাকে। প্রায় সাথে সাথে রিসিভ হলো। আমেনা চৌধুরী ছেলের ফোনের আশাতেই বসেছিলেন হয়তো। মা, নাও তোমার বড় ছেলে। অয়ন ফোন হাতে নিল, কান থেকে একটু দূরেই ধরলো, কারণ এখন কি হবে তার বেশ ভালো জানা। হলো তাই আমেনা চৌধুরী চেঁচিয়ে উঠলেন এক প্রকার, তোদের কি মায়ের কথা মনে পড়ে না? হ্যাঁ রে বড় আব্বা। আকাশ হাসলো ভাইয়ের দিকে তাকিয়ে। পরে মা, পড়বে না কেন? আমার কল ধরতে সমস্যা কি তাহলে তোদের দুই ভাইয়ের? মা, বাথরুমে ছিলাম। মিথ্যা বলবি না, তোরা সব কাটা মিথ্যাবাদী। আমাকে মিথ্যা বলার ওপর থাকিস সারাক্ষণ। আবার কি মিথ্যা বললাম? সামনের সপ্তাহে বাড়ি আসবি ব্যাস। মা, আমি কিছু শুনতে চাচ্ছি না। দুজন ভদ্র ছেলের মতো বাড়ি আসবি। অয়ন দীর্ঘশ্বাস ফেলে, আবার সত্যি বাড়িতে যাওয়া দরকার, না হলে মাটা তার শোকে দুঃখে ঘর ছাড়া হবে। আসবো। মায়ের সাথে কথা বলে দুই ভাই বের হলো নিচে আসতেই চোখে পড়ল সবাইকে। প্রায় সবাই চলে এসেছে। অয়ন মৃদু হেসে এগিয়ে গেল শিয়ার দিকে। হাতে অরেঞ্জ জুস নিয়ে পুল সাইডে একা দাঁড়িয়ে আছে শিয়া। রাকা, তুষি এখনো তৈরি হয়ে এসে পৌঁছায়নি। আকাশ ছটফটে নজরে খুঁজল কাঙ্ক্ষিত মানুষটাকে। চোখে পড়ল না আশেপাশে কোথাও।
আজকে নিশ্চয়ই সাজগোছে দেরি করছে। একে একে সব কয়টা বন্ধু এসে হাজির হলো। বাকি সবাই এসেছে, প্রায় সবাই। রাতুল ড্রিঙ্ক হাতে এসে দাঁড়ালো আকাশের পাশে। গলা নামিয়ে ফিসফিসে বলল, তোর বেবি গার্ল কোথায়? আকাশ জবাব দিল না, নির্বিকার তাকে রইল। শোন আকাশ, বলি কি, বিয়েটা করে নে তুই আর অয়ন ভাই। তোদের দুই ভাইয়ের যা কন্ট্রোলের বহর, তোরা মেয়ে দুটোর। আকাশের তপ্ত চোখ রাঙানিতে আঙুল ঠোঁটে ঠেকে চুপ করা ভঙ্গি করল রাতুল। 32 দাঁত বের করে হেসে পাশ ফিরতে ও দূরে ড্রিঙ্ক টেবিলে চোখে পড়ল রিয়ানের ওপর। ড্রিঙ্ক হাতে একা দাঁড়িয়ে কারোর অপেক্ষা করছে হয়তোবা। আজকাল ওকে সুবিধা লাগে না তার, বন্ধুদের সাথে যথেষ্ট দূরত্ব রেখে চলে। ওকে আজকাল রাতুলের বলা বাহুল্য ভয় হয়, অনেক কিছুর ভয়। তাদের এত বছরের বন্ধুত্ব ভেঙে গুড়িয়ে যাওয়ার ভয়, আকাশ প্রিয়ার সম্পর্ক ভাঙার ভয়, প্রিয়ার কোনো ক্ষতি হওয়ার ভয়, অযাচিত ভুল বুঝাবুঝির ভয়। রাতুলের হাসি মুখ থেকে মুহূর্তে হারিয়ে গেল। রিয়ানটা আগুন নিয়ে খেলতে চাচ্ছে আকাশের ওপর। বরাবর ওরও একটা অদৃশ্য রাগ বা হিংসা, যেটাই বলা হয়, সেটা ছিল। তাই বলে এই বয়সে এসে একটা বাচ্চা মেয়ে নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হবে, এটা ভাবতেই ভয় হয় রাতুলের। হঠাৎ নিজের কাঁধে জোরে সোরে একটা হাতের ছোঁয়ায় ধ্যান ভাঙে তার। প্রায় পড়ে যাওয়া আকাশকে জাপটে ধরে। আকাশের হাতের দামি মোবাইল ততক্ষণে মেঝেতে শব্দ করে পড়েছে। রাতুল আকাশকে সামলে নিল। আরে ওকে আকাশ? আকাশ উত্তর দিল না এবং অনিমেষ তাকিয়ে রইল সামনের দিকে। আকাশের সেই বিস্ময়কর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই 1 সেকেন্ডে সময় লাগলো সবটা বুঝতেই হেসে ফেলল রাতুল এবং খেয়াল করলো বিষয়টা শুধু তার নয়, এখানে আশেপাশে উপস্থিত আর অনেকেরই নজরে পড়েছে। কিছুক্ষণ আগে আশা, রাকা, তুষি সহ রাকিব, রেদওয়ান, অয়ন, শিয়া প্রায় সবাই শব্দ করে হাসছে। রাকিব, রেদওয়ান ছুটে এলো আকাশ আর রাতুলের দিকে। 3 বন্ধু লাফিয়ে উঠল এক প্রকার। হেই হেই করে উঠল। রাকিব জাপটে ধরল আকাশের ঘাড়। গেছিস দোস্ত, একেবারে গেছ, সেই অবস্থা তোর। রাতুল উৎফুল্ল হয়ে উঠল। বলেছিলাম তোদের আমি, প্রিয়াকে সামনে পেলে আমাদের আকাশ এ দুনিয়া থাকে না, দেখলি তো এবার। আকাশের সব কোনো দিকে কান গেল না, খেয়াল দিল না। সে তো স্বর্গের অপ্সরা দেখতে ব্যস্ত। প্রিয়া আসছে, গায়ে জর্জেটের একটা ডার্ক রেড শাড়ি, দীঘল চুলগুলো খোলা রাখা, কোমর ছাড়িয়ে নেমে গেছে আরও বেশ খানিকটা। খুব একটা সাজসজ্জার বালাই নেই। হাত ভর্তি রেড চুড়ি আর বড়সড় একটা কানের দুল। ঠোঁট রাঙিয়েছে শাড়ির সাথে ম্যাচ করে ডার্ক রেড লিপস্টিকে, আঁচল ছেড়ে দেয়া। তারপরও আকাশের অদৃশ্য দৃষ্টি খুব মাপঝোঁক করে মেপে নিল তার নারী দেহের সব অংশ। কঁচি ধরে দ্রুত পায়ে এগিয়ে আসছে এদিকে। খোলা আকাশের নিচে দমকা বাতাসে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো অন্য হাতে কানে গুঁজতে ব্যস্ত। আকাশের মনে পড়ল সেই প্রথম দিন শাড়ি পরা রমণীটির কথা। সেদিন অবশ্য এক ছটাকও সাজের ছোঁয়া ছিল না, তারপরেও সে আটকে গেছিল সেই নারীতে। আর আজ ডার্ক রেড রংটা ফর্সা দেহে উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। প্রিয়া কাছে আসতে খেয়াল করলো অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে। রাতুল হাসতে হাসতে এগিয়ে গেল সেদিকে, মাথা নিচু করে হাত বাড়িয়ে দিল প্রিয়ার দিকে। বেহেনজি, আপনাকে স্বাগতম। আমাদের চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির ছোট্ট মালিক আকাশ এহনাজ চৌধুরীর মনের মধ্যে। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়েছে। প্রিয়া আর চোখে দেখল আকাশকে, মন্ত্রমুগ্ধের মতো আকাশ তার দিকে তাকিয়ে। সবার হাসির কারণ বুঝতে তার খুব একটা সময় লাগলো না। লজ্জায় আড়ষ্ট হলো। আলতো হাত বাড়িয়ে ধরল রাতুলের হাত। রাতুল টেনে নিয়ে এসে দাঁড় করালো আকাশের পাশে। বাঁকা গলায় বলল, নে তোর বেবি গার্ল। আজ অবশ্য বেবি লাগছে না কিন্তু। প্রিয়া লজ্জায় মিয়ে যাচ্ছে। আকাশ মোটেও দৃষ্টি সরাচ্ছে না। প্রিয়া মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, ইউ লুকস বিউটিফুল। প্রিয়া রক্তিম হয়ে যাওয়া মুখ নামিয়ে রাখলো। আকাশের দৃষ্টি, কণ্ঠ কোনোটাই তার সহ্য সীমার মধ্যেই নয় এই মুহূর্তে। ইউর লিপস লুক লাইক রেড চেরি। প্রিয়া ঠোঁটে ঠোঁট চেপে ধরল লজ্জায়।
শীতল অনুভূতি বয়ে গেল শরীরে। আশেপাশে খেয়াল করলো সবাই তার প্রায় তাকিয়ে আছে তাদের দিকে। মিটিমিটি হাসছে। প্রিয়া গলার আওয়াজ নামিয়ে ফিসফিসে বলল, চুপ থাকুক এখন অন্তত। এসব কথা আমি সহ্য করতে পারি না। খারাপ লাগে। শ্বাস নিতে কষ্ট হয় আমারও। প্রিয়া চমকে তাকালো পাশের নেশাক্ত কণ্ঠের মানুষটার দিকে। বুঝতে পারল না আকাশের কথা। ভুরুজোড়ার মাঝে সরু ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, আকাশ মুখ নামিয়ে আনলো খানিকটা। প্রিয়ার কানের কাছে মুখ নিল, নিচু গলায় বলল, শাড়ি পরেছ কেন? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। ট্রাস্ট মি, আই ওয়ান্ট টেস্ট ইয়োর চেরি লিপস। প্রিয়া শরীর ঝিনঝিন করে উঠল। কেঁপে ওঠা শরীর ধাতস্থ করে শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে রইল। এসব কথাবার্তা বলার টাইম টেবিল নেই লোকটার। যেখানে সেখানে শুরু করে বাজে বকা। অয়ন আসিয়া দুজনেই এক বুক প্রশান্তি নিয়ে তাকিয়ে আছে আকাশ প্রিয়ার দিকে। কি দারুণ মানাচ্ছে দুজনকে। অয়ন খানিকটা ঘেঁষে বসলো শিয়ার দিকে। আমার ভাইটা যে জীবনে প্রেমে পড়বে এক্সপেক্ট করিনি জানো। শিয়া হাসলো, অয়নের দিকে এক নজর তাকালো। আমি নিজেও করিনি। আকাশ প্রেমে পড়লো তো পড়লো আমারই ওইটুকুন বোনের, সেটাই ভাবছি। তোমরা দু বোন আমাদের দু ভাইকে জাদু করলে কিনা ভাবার বিষয়। শিয়া আলতো চর বসালো অয়নের বাহুতে। অয়ন হেসে ফেললো, হাত বাড়িয়ে তুলে নিল শিয়ার হাত। আলতো চুমু খেলো হাতের পিঠে। জাদু করলেও লাভটা আমাদেরই হয়েছে, কিন্তু দিন শেষে জিতেছি আমরাই। দুটো পড়ি আমাদের দু ভাইয়ের বউ হবে। শিয়া হেসে ফেললো। অয়ন এক হাতে জড়িয়ে নিল শিয়াকে। সামনের সপ্তাহে বাড়ি যাচ্ছি, আমাদের কথাটা জানিয়ে আসবো। মা খুব খুশি হবে। আকাশের কথা আকাশ যা করার করবে। শিয়ার বুকের ভিতর আবার ধুকধুক শুরু হলো। বিয়ে শব্দটা তার ভয়ের কারণ। বিয়েটা নিয়ে ঝামেলা হবে সেটা সে জানে, বুঝতে পারছে। কাল রাত্রেও অগণতি বার নিলয়ের কল এসেছে। ধরেনি। এক পর্যায়ে নিলয়ের মা সহ কল করা শুরু করেছিল। বিয়ের আগে এতদূর অফিস স্টাফদের সাথে যাওয়া মেয়ে মানুষ উচিত নয়। তাদের বাড়ির হবু বউ একাকী কেন গেল? হাজার হাদিস শোনালো। বাবাকে সে অয়নকে নিয়ে মানাতে পারবে কিনা খুব সন্দেহ আছে। অয়নের সম্পর্কে একটা তীব্র বিরূপ ধারণা বাবার মনে গাঁথা। বছরের পর বছর আজগর আঙ্কেলের কারণে সেটা আরো শক্তপোক্ত হয়েছে। এতগুলো বছর হলো নিলয়ের সাথে বিয়ের কথা চলছে। এত সহজে সে সবটা ভুলে বাবা অয়নকে মানবে না। তাই যতবার অয়ন বিয়ের কথা তোলে তার মন ততবারই অস্থির হয়। নিজেকে অসহায় লাগে, কুল কিনারা খুঁজে পায় না। তার ওপর এখন আবার ওই একই পরিবারের ছেলের সাথে প্রিয়াও অয়নেরই ছোট ভাইয়ের সাথে। বোনের দিকে তাকায় শিয়া। খানিকটা দূরেই পুলের পাশে আকাশের পাশে বসা লজ্জায় রাঙা হয়ে আছে। আকাশ কি সুন্দর খেয়ালই না রাখছে বারবার। মনটা ভালো হয়ে যায় সে দৃশ্যে। শিয়া, অয়ন, আমি জানি কি ভাবছো, ভাবতে নিষেধ করেছি তো। আমি আসি তো নাকি আমার পরিবারকে জানিয়ে আসি। তোমার পরিবার কেউ আমি আর আমার পরিবার সামনে নেব। শিয়া চোখের পানি টলমল করছে। চেপে ধরে অয়নের হাত দুটো। আমি তোমাকে আবার হারাতে পারবো না অয়ন। অয়ন মাথায় হাত রাখে। শিয়ার মৃদু হাসে। কে বলেছে হারাবে? এক ভুল আমি বারবার করব, বুকের ভিতর জাপটে রাখবো। এত সহজে হারিয়ে যাবে কোথায়? শিয়ার ভরসা পায় অয়নের এসব কথায়, কিন্তু অশান্ত মন শান্ত হয় না, একদম হয় না। আকাশ আর প্রিয়া। আকাশকে চেনো না তুমি? আমি যে ভুল করেছিলাম তোমার মনে হয় আকাশ সেটা কখনো করবে? প্রিয়া অনেক ছোট অয়ন। ও যদি বাবা মায়ের কথায়। আমার প্রিয়ার ওপরে বিশ্বাস আছে। ও একদম বাচ্চা নয়, কিন্তু যথেষ্ট বয়স হয়েছে বোঝার। ভালোবাসা কি বোঝে ও? মানছি আবেগের বয়সই বেশি, তারপরেও আকাশ ওকে এত সহজে ছাড়বে না, ঠিক আগলে রাখবে। বাবা খুব জেদি অয়ন। আমাদের দু বোনকে খুব ভালোবাসে, না চাইতেই সব হাজির করে, কিন্তু একবার নিষেধ করলে সেটা কখনো তাকে রাজি করানো যায় না। আমাদের আকাশ প্রিয়ার সম্পর্কগুলো নিয়ে খুব ভয় হয়। তোমার আমার ওই সময়কার বোকামি ভুল বুঝাবুঝির জন্য আমাদের ভাই বোন দুটো না কষ্ট পায়। অয়ন শিয়াকে আগলে রাখে, শান্ত করতে চায়, তবে বুকের ভিতর খসখস কি তারও করে না? খুব করে। অন্য ছেলের সাথে শিয়ার বিয়ে ঠিক আছে শুনলেই দুর্বল লাগে তার, অসহায় লাগে, খুব করে অসহায় লাগে। বুকটা দুমড়ে মুছে যায়।
6 বছর আগে ভুল বোঝাবুঝির বিষয়টা নেহাত মামুলি নয়, বিশ্রী একটা বিষয়। কোনো বাবাই তারপর তার মেয়েকে সেই ছেলের হাতে আবার ফেরত দিতে চাইবে না, তা সে ছেলে যতই নির্দোষ হোক। একবার কারোর মন থেকে উঠে গেলে সবটা ঠিক করা কি এতই সোজা? তারা দুই ভাই স্বভাবে দুরকম। সে হৈহুল্লোর আমোদপ্রিয় মিশুক হলেও আকাশ সম্পূর্ণ ভিন্ন। রাতুল, রিয়ান, রেদওয়ান বা এই কয়জন ছাড়া ওর তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই। ওরা সব পছন্দ না শিয়া তাকে ভুল বোঝার পর চলে যাওয়ায় সে যেভাবে পাগলের মতো শিয়াকে খুঁজেছে, কারণ জানতে চেয়েছে খোদা না করুক আকাশ আর প্রিয়ার সম্পর্কে অমন দিন আসলে ভাইটি তার কী করবে? সব ছেড়ে ছুড়ে প্রিয়াকে ফেরাবে, নাকি ইগো ধরে রেখে ধ্বংস কবুল করে নিয়ে নিজেও দূরে চলে যাবে? প্রিয়া সত্যি বাচ্চা, আবেগের বয়স ওর। 18 বছরের একটা মেয়ের মনকে বাবা মা খুব সহজেই ডাইভার্ট করতে পারে। তখন কি তাদের সকলের সম্পর্কের মধ্যে আবার একটা ঝড় আসবে না? অয়ন দীর্ঘশ্বাস ফেলে। নিজের পরিবারকে আগে জানাতে হবে, যদিও তার পরিবার খুব সহজে মানবে যদি না তার বাবার অন্য কিছু বলার না থাকে। সুইমিং পুলের টলটলে পানিতে আলোর প্রতিফলন ঝলমল করছে একেবারে। উচ্চস্বরে গান বাজনা হচ্ছে এখন। একপাশে নাচে গানে ব্যস্ত অনেকে। লম্বা একটা টেবিলে গোল হয়ে বসা পরপর আকাশরা আড্ডা চলছে মূলত। পাশে পাশে প্রিয়া একের পর এক কিছু না কিছু অনবরত খেয়েই চলেছে। আকাশ একটু পরপর এটা সেটা এনে দিচ্ছে ফুড জোন থেকে। এখনও মনোযোগ দিয়ে পাস্তা খাওয়ায় ব্যস্ত সে। সামনে আরও এক গাদা খাবার সাজানো, বাকিরা গল্প গুজবে ব্যস্ত। আকাশের পূর্ণ খেয়াল অবশ্য প্রিয়ার দিকে। একটু পরপর টিস্যু দিয়ে বাচ্চাদের মতো মুখ মুছে দিচ্ছে, পানি এগিয়ে দিচ্ছে। প্রিয়া মনে মনে খুব হাসছে। লোকটা সবার সাথে গল্প করছে দেখে মনে হবে প্রিয়া যে পাশে আছে এটা সে খেয়ালই করছে না। আদতে তা মোটেই নয়। তার দিকে না তাকিয়েই কিভাবে বুঝে আসছে তার কখন কি লাগবে। এই যেমন এত রাতে হয়েছে, কারোরই ডিনার নিয়ে চিন্তা নেই। হুটহাট টুকিটাকি খাচ্ছে সবাই, কিন্তু অমন পোষাস ছিল না মোটে। এত খাবার 100 বার করে খেয়ে হেঁটে হেঁটে খাওয়া যায় নাকি? এক প্রকার উস্কো শুরু করে দিয়েছিল। এখানে যখন সবাই মিলে আড্ডা দিতে বসলো, এক ফাঁকে আকাশ উঠে গিয়ে এত খাবার এনে সামনে দিল তার। সব দিকে খেয়াল মানুষটার। মৃদু হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে, খাওয়ায় মন দিল আবার। আকাশ বারবার আর চোখে দেখছে প্রিয়াকে, কি মন দিয়েই না তখন থেকে খাচ্ছে। নিঃশব্দ হাসলো, কেউ দেখতে পেল না অবশ্য সেটা। এই মেয়ের শরীর দেখলে বোঝার উপায় নেই এত খাবার প্রিয়। এ আকাশ, তোর বেবি গালের মুখটা মুছিয়ে দে, আহারে বাচ্চা মেয়ে। রাতুলের কথায় টিস্যু ছুঁড়ে মারল আকাশ। প্রিয়ার প্রতি এত যত্নে রীতিমতো অবাক সকলে। অফিসের বাকি লোকজনদের মধ্যে ঘোর আলোচনা চলছে, আর সামনাসামনি উত্তক্ত করার জন্য তো তার বেয়াদব বন্ধুগুলো তো আছেই। বেবি গার্ল ডাকটা শুনলে প্রিয়া একদম লজ্জায় রক্তিম হয়ে যায়। ফর্সা ফুলো ফুলো গাল দুটো টমেটোর মতো হয়ে ওঠে। মাথা তুলতেই পারে না। ছেলেগুলো বোধ হয় সেটা খুব ভালো করে টের পেয়েছে। বারবার আকাশের বেবি গার্ল বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে। রাকা উপাসে বসা প্রিয়ার পাশে এক হাতে টেনে নিল নিজের দিকে, গালে গাল ঠেকালো। রাতুলের দিকে তপ্ত নজর দিয়ে বলল, বেবি গার্লই তো, আমাদের থেকে কত ছোট আন্দাজ আছে তোর? সমস্যা কি? মুখ মুছে দিলে দরকার হলে কোলে নিয়ে ঘুরবে। আওয়ার প্রিন্সেস ডিজার্ভ দ্যাট প্রিন্সেস ট্রিটমেন্ট। প্রিয়ায় লজ্জায় পার্সেন্ট টেবিলের নিচে মুখ লুকাতে আকাশে লজ্জারুণ মুখটা দেখে হাসল। হঠাৎ ফিরল রাকিবদের দিকে, কপাল কুঁচকে জিজ্ঞেস করল, রিয়ান কই? রাকিব, রেদওয়ানরা মাথা নাড়ল দুদিকে, জানে না তারা। রাতুল অবশ্য বলল না কিছু, অস্থির দৃষ্টি বোলালো এদিক ওদিক। খুঁজল রিয়ানকে, দেখতে পেল না আশেপাশে। ওকে অবশ্য বেশ কিছুক্ষণ হলেই দেখতে পাচ্ছে না সে। রাকিব কফিতে চুমুক দিল, উদাস গলায় বলল, একবার বলেছিল কাকে পিক করতে যাবে, সেখানে গিয়েছে কিনা? সবার কপাল কুঁচকালো। এখানে তাদের কোনো গেস্ট আর আশাবাদ নেই, আর রিয়ানের পরিবার আসার কথা নয়, ক্লায়েন্ট নয় বোধ হয়। গাইজ, সারপ্রাইজ! একটা মেয়েলি কণ্ঠের আওয়াজে পিছন ফিরল সবাই। মেয়েটি ছুটে এলো তাদের দিকে, এসে অঘটন ঘটালো। কেউ কিছু বুঝে ওঠার আগে আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরল। উপস্থিত সকলের সোয়াল ঝুলে পড়লো এক প্রকার।
তবে রাকিবরা কয়েকজন বোধহয় অবাক হলো না, হতাশার দীর্ঘশ্বাস ফেলল। প্রিয়া চমকে গেছে। মেয়েটা বসারত আকাশকে জড়িয়ে ধরেছে। আকাশের নিজের মুখটা বিরক্তিতে ছেয়ে গেল। দু হাতে সরিয়ে দিল গলায় জড়ানো হাতখানা। প্রিয়ার হাতের কাঁটা চামচ ততক্ষণে শক্ত করে প্লেটে চাপ দিয়ে ধরা। সবাই এক এক করে দেখল তাদের পরিস্থিতি স্বাভাবিক করতে সবার আগে কথা বলে উঠল রাতুল। চেয়ার ছেড়ে উঠে গিয়ে মেয়েটার হাত টেনে সরিয়ে আনলো, আলতো হাতে জড়িয়ে ধরল। সৌমি, হোয়াট এ সারপ্রাইজ। সৌমির চোখে মুখে রাজ্যের খুশি। তার খানিক দূরেই রিয়ান দাঁড়িয়ে হাসি মুখে, তাই না? কেমন সারপ্রাইজ দিলাম? সবাই কষ্টে শিষ্টে হাসলো, কপট হাসি যাকে বলে। অযাচিত অতিথি এসে পড়লে যে অবস্থা হয় আর কি, তেমন অবস্থা সকলে। রাতুলকে পাশ কাটিয়ে একই ভঙ্গিতে অয়নকেও জড়িয়ে ধরতে গেল সৌমি। শিয়া ফট করে উঠে দাঁড়াতে চমকে উঠল মেয়েটা। শিয়াকে বোধহয় এখানে এক্সপেক্ট করেনি। অয়নকে ছেড়ে দ্রুত সরে আসলো। অবাক গলা বলল, সারপ্রাইজ দিতে এসে সারপ্রাইজ হয়ে গেলাম শিয়া। ওয়াও। এক নজর তাকালো অয়নের দিকে। অয়ন রাগে মুখ লাল করে বসে আছে অন্যদিকে পেলে। শিয়া সৌজন্য হাসল, আমরাই বেশি সারপ্রাইজ হয়েছি তোমাকে দেখে। সৌমি কারোর উত্তরের অপেক্ষা করলো না, পাশ থেকে চেয়ারটা নিয়ে বসলো আকাশের পাশে। প্রিয়া সরু চোখে দেখছে সবটাই। রিয়ান নিজে এসে বসলো রেদওয়ানের পাশে। ওয়াও, সবাই এখানে দেখছি, তোরা কবে এলি? কথাটা বলো রাকা আর তুষির দিকে ফিরে। এসেছি গত সপ্তাহে। সৌমি বোধহয় আপসেট ছিল খানিকটা। অভিযোগের গলায় বলল, আমাকে জানাসনি কেন? আমিও আসতাম একসাথে। তুষি চোখ বুজে নিজের বিরক্তি কন্ট্রোলের চেষ্টায়। রাকা স্বাভাবিক গলায় বলল, আমরা এসেছি আমাদের হাজব্যান্ডের কাছে, তোকে কার কাছে রাখতাম এনে? বোরিং হতিস তুই। সময়ের মধ্যে মোটেও ভাবাবেগ লক্ষ্য করে গেল না। আর চোখে আকাশের দিকে তাকালো একবার, লজ্জা লজ্জা মুখ করে বলল, মোটেই না, আকাশ তো ছিল। উপস্থিত সবাই ফট করে তাকালো প্রিয়ার দিকে। মেয়েটার চোখ মুখ অন্যরকম দেখাচ্ছে। সেখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে সৌমি নামক ন্যাকা বস্তুটার তার মোটেও পছন্দ হয়নি। আকাশ চোখ বুজে নিজেকে ধাতস্থ করলে এত মানুষের মধ্যে নারীদের সাথে খারাপ ব্যবহার করা মোটেও ভালো দেখাবে না। সৌমিকে পাত্তা না দিয়ে উঠে গেল সেখান থেকে। ফুটজনের ওদিক যেতে যেতে চোখে পড়ল তুষির সাথে। তুষি বোধহয় মুহূর্তে বুঝে গেল তার করণীয়। সৌমির দিকে তাকিয়ে গদগদ ভাব করে প্রিয়ার ডান পাশ থেকে উঠে এসে বসলো আকাশের বসা জায়গায়। আকাশ মিনিট খানিকের মধ্যে এক গ্লাস পানি হাতে ফিরে এসে বসলো প্রিয়ার এক পাশে। নিঃশব্দে পানি এগিয়ে দিল প্রিয়ার দিকে। প্রিয়া খপ করে গ্লাসটা ধরল ঠিকই, তবে খেলো না, বরং চোখ রাঙানি দিল আকাশকে। আকাশ বেচারা এই মুহূর্তে প্রেয়সীর রাগ ভাঙানোর চেষ্টা কিভাবে করবে, সময়ের ওপর ছেড়ে দিয়ে বসল। রাতুল বাঁকা হাসলো। আকাশ এহেনাস, বেশ জব্দ, প্রেম করো আরো। বিড়াল ছানার মতো প্রেমিকার পিছন পিছন ঘোরো ভয়ে। শব্দ করে হেসে ফেলতে ইচ্ছে হলো। দৃষ্টি মিলালো বাকি বন্ধুদের দিকে। সবাই বোধহয় একই জিনিসে হাসতে চাইছে, অথচ পারছে না। রাতুল হেলে তাকালো সৌমির দিকে, এক নজর দেখে নিল রিয়ানকে। সৌমিকে আনাটা যে রিয়ানের প্ল্যান বুঝতে আর 1 মিনিটও সময় লাগেনি। সৌমি তাদের ফ্রেন্ড সার্কেলের কেউ নয়, বলা বাহুল্য সম্পর্ক রিয়ানের সাথেই টুকটাক নয়, বলা যায় জাস্ট ফ্রেন্ড নামক অশ্লীল ট্রেন্ডের ফলোয়ার দুজন। মাখামাখি ভাব প্রচুর, বিছানা অবধি সম্পর্ক গড়িয়েছে, অথচ তারা নাকি জাস্ট ফ্রেন্ড। সৌমিকে তাদের গ্রুপের কেউ এক বিন্দু পছন্দ করে না। আকাশের বাবার বিজনেস পার্টনারের মেয়ে, একই ভার্সিটিতেও ছিল। সব মিলিয়ে সৌজন্যতার খাতিরে ভালো ব্যবহার করতে হয় আর কি। তা সৌমি এখানে কি মনে করে? সৌমি বাঁকা চোখে তাকালো রাতুলের দিকে। রাতুলের প্রশ্নটা বোধহয় তার পছন্দ হয়নি। কি মনে করে মানে? আমি তোমাদের গেস্ট, ইনভাইট কখন করলাম? মুখ চেপে হাসির শব্দ পাওয়া গেল আশপাশ থেকে। সৌমি চোখ গরম করলো। রিয়ান দ্রুত বলে উঠল, আমি ইনভাইট করেছি ওকে। রিয়ান যেখানে, সৌমি সেখানে। রাতুলের বাঁকা কথায় সৌমি প্রতিবাদ করে উঠল, মোটেই না, রিয়ান আর আমি জাস্ট ফ্রেন্ড, আমি তো এসেছি। আর চোখে তাকালো আকাশের দিকে। প্রিয়ার নজরে পড়ছে সবকিছুই। সৌমির নজর আকাশের দিকে পড়তেই উঁচু হলো হিলখানা, চেপে ধরলো আকাশের পায়ের ওপর। ব্যথায় চোখ মুখ খিচে এলো আকাশের। এত মহা সমস্যা, সে কি করলো? তার কি দোষ? তার উপর খেপে যাচ্ছে কেন মেয়েটা? রাতুল আর বলতে দিল না। সৌমিকে চোখ টিপল, তার আগে বলে উঠলো, জাস্ট ফ্রেন্ড, কামন গাইস, আমরা সবাই অ্যাডাল্ট এখানে, তোমরা দুজনে প্রাপ্তবয়স্ক, ভুল হতেই পারে।
হোক জেনে শুনে বা ভুলে, উই ডোন্ট মাইন্ড, এখানে রিয়ান রুমটা কিন্তু মাস্টার বেডরুম। রাকিব রেদওয়ান হাসি সামলাতে না পেরে অন্যদিকে ঘুরে ফিরল। তুষি রাকা মাথা নাড়িয়ে ফেলছে টেবিলের ওপর। হাসির তোরে টেবিল কাঁপছে। আকাশ অয়ন স্বভাব মাফিক শব্দহীন বাঁকা হাসল। রিয়ান চোখ রাঙিয়ে তাকালো রাতুলের দিকে। বেচারা রাগে চোখ মুখ ছেয়ে গেছে। সময়ের মধ্যে রাগ কম, কপট লজ্জা দেখতে পাওয়া গেল। প্রিয়ার জাস্ট অসহ্য লাগছে মেয়েটাকে। শরীরের নড়াচড়ার ভঙ্গি দেখলে বোঝা যাচ্ছে গায়ে পড়া। আর পোশাকের কিসিরি এতবার লজ্জায় লাল নীল হয়ে আকাশের দিকে তাকানোর কি মানে? রাতুলের কথার মানে ধরতে না পারার মতো বাচ্চা এখানে কেউ নেই। তারপর রিয়ানকে ছেড়ে আকাশের দিকে এত হায়নার মতো তাকানো মানে কি? প্রিয়ার ইচ্ছে হলো এক গ্লাস পানি ছুঁড়ে মারতে মেয়েটার দিকে। রিয়ান দ্রুত ধমকে উঠল রাতুলকে। রাতুল, পাস্ট ইজ পাস্ট, এখানে এসব তুলে অকওয়ার্ড ফিল করানোর কি মানে? রাতুল ড্রিঙ্কে চুমুক দিল। তার তীক্ষ্ণ দৃষ্টি রাখল রিয়ানের চোখে। ফিসেল হাসল। কিছু বিষয়ে পাস্ট হয় না রিয়ান, স্পেশালি ফর গার্ল। আই থিঙ্ক ইউ নো দ্যাট। সৌমি অধৈর্য হয়ে উঠল। রাতুলের দিকে তাকিয়ে আহ্লাদি গলায় বলল, উই ইয়োর ড্রাঙ্ক দ্যাট ডে, জাস্ট এ লিটল মিস্টেক। উপস্থিত সকলের মুখে বিদ্রুপের আভাস ছেয়ে গেল। রাক্কা ঘাড় বাঁকালো। লুজিং ভার্সিনিটি বিফোর ম্যারেজ ইজ এ নর্মাল মিস্টেক, সাচ এ লেম এক্সকিউজ। জাস্ট স্টপ ইস গাইস, এসব নিয়ে কথা বলার সময়টা, লেটস স্কিপ টপিক। অয়নের ধমকে থামলো সকলে। সমীর মুখ রাগে ফুটছে। এতক্ষণ রাগ হলেও এখন ঘৃণা লাগছে মেয়েটাকে প্রিয়ার। প্রিয়া ফট করে উঠে দাঁড়ালো। সকলের দিকে তাকে বলল, আমার প্রচণ্ড মাথা ধরেছে, আমি একটু রুমে গেলাম। কেউ বাধা দিল না। সৌমির গায়ে পড়া ভাব তাদের কারোরই পছন্দ না। খুব শীঘ্রই বাকিরা উঠবে। দ্রুত ডিনার সেরে যার যার রুমে যেতে পারলে এই ন্যাকার থেকে বাঁচা যাবে। শিয়া মাথা নাড়ল বোনের দিকে তাকিয়ে। প্রিয়ার রক্তিম চোখের ভস্য করা নজর দিল আকাশের দিকে। রাতুল হেসে ফেলল সেটা দেখে। শাড়ির কুঁচি ধরে গটগট করে শব্দ করে জায়গা ত্যাগ করল প্রিয়া। মুহূর্তেই সৌমি এক প্রকার দৌড়ে এসে বসলো আকাশের পাশটায়। প্রিয়া যেতে যেতে এক নজর ঘাড় ঘুরিয়ে দেখল সেটা। তেলে বেগুনে জ্বলে উঠল। মুখ বাঁকিয়ে রওনা দিল নিজের রুমে। আকাশ সাথে সাথে চেয়ার থেকে উঠতেই কবজি টেনে ধরল সৌমি। আকাশ বিরক্ত সূচক শব্দ করল। হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল, আই হ্যাভ টু গো। সৌমি, তুমি কোথায় যাচ্ছ? আমি সবে এলাম, তোমার জন্য এসেছি। আমি কত প্ল্যান করেছি জানো? সবাই আছে তো এখানে। প্রিয়া একা একা গেল। আমাদের ফ্লোর পুরো ফাঁকা। মেয়েটা অন্ধকারে ভয় পায়। প্রিয়ার জন্য এত টেনশনের কারণ বুঝল না সৌমি। আবার হাত ধরতে গেলে ধমকে উঠল আকাশ, আই ডোন্ট লাইক দিস অল সৌমি, প্লিজ ডোন্ট টাচ। আকাশ হ্যাসকা টানে হাত সরিয়ে এক প্রকার দৌড়ে গেল হোটেলের দিকে। আহত সৌমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ঘুরে তাকালো সবার দিকে। প্রিয়াকে? শিয়ার বোন, জবাব দিল রেদওয়ান। তো শিয়া যেত। আকাশের পার্টিটা মিস হয়ে গেল। রাতুল বাঁকা হাসল। রিয়ানকে দেখে নিল একবার। রিয়ানও চোখ মুখ লাল করে তাকিয়ে আছে আকাশের প্রস্থানের দিকে। প্রিয়া আকাশের গার্লফ্রেন্ড, আকাশের বেবি গার্ল। ইনফ্যাক্ট আমাদেরও, হেসে বলল রাকা। রাতুল বাঁকা হাসল। রিয়ানকে দেখে নিল একবার। রিয়ানও চোখ মুখ লাল করে তাকিয়ে আছে আকাশের প্রস্থানের দিকে। প্রিয়া আকাশের গার্লফ্রেন্ড, আকাশের বেবি গার্ল। ইনফ্যাক্ট আমাদেরও, হেসে বলল রাকা। প্রিয়া নিজের ঘরের দরজা বন্ধ করতে গেলে শক্তপোক্ত হাতের থাবা পড়ল দরজাটায়। বন্ধ তো করতেই পারল না, আরও উল্টো হ্যাসকা টানে নিজে সরে দাঁড়ালো। আকাশ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। প্রিয়ার চোখে মুখে রাজ্যের অন্ধকার। রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকানো যাচ্ছে না। ঘন ঘন নাকের পাটা ফুলাচ্ছে। আকাশের হাসি ফেল। ধীরে সুস্থে দরজা আটকে এগিয়ে এলো প্রেয়সীর দিকে। প্রিয়া মুখ বাঁকালো। তাড়াহুড়ো করে এগিয়ে এলো আকাশের দিকে। দু হাতে সকল শক্তি প্রয়োগ করে ঠেলল বেরিয়ে যেতে। আকাশ এক চুলো নড়াতে পারল না। মেজাজ এমনিতে খারাপ। খাম্বার মতো লোকটাকে সরাতে না পেরে আরো খারাপ হলো। তেতে উঠল। খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? বের হন জলদি। আকাশ পেটের হাসি আটকে রেখে গম্ভীর মুখে আরো দুপা এগিয়ে এলো। কে খাম্বা? আমার মতো হ্যান্ডসাম একটা আলফা মেলকে
তোমার খাম্বা বলতে একবার মুখে বাঁধলো না? প্রিয়া ভেংসি কাটলো। আলফামেল, অসহ্য লাগছে আকাশের মুখটাকে তার। পুরুষ মানুষ কেন এত সুদর্শন ডেসিং হবে? এটা কেমন যুক্তি? তাদের পিছনে এত লম্বা মেয়েদের লাইনের মানে কি? আপনি বের হন, আমার আপনাকে দেখে রাগ হচ্ছে। আকাশ অবাক চোখে তাকালো। আমি কি করলাম হ্যাঁ এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবুঝ বাচ্চাদের মতো করবেন না, মেয়েরা গায়ে পড়লে জড়িয়ে ধরলে খুব ভাল লাগে, তাই না? আকাশ বুঝতে পারছে প্রিয়সীর অভিমান রাগের কারণ, তবে আগেই সেটা প্রকাশ করে মজাটা নষ্ট করতে চাইল না। যে মেয়ে তার সামনে কথা বলতে লজ্জায় মিয়ে যায়, নজর মেলানো তো দূরে থাক, সে মেয়ে রেগে গিয়ে কি সুন্দর চোখে চোখ রেখে ঝগড়া করছে। নিজেকে বিবাহিত মনে হচ্ছে। হাসি চেপে না বোঝার মতো করে বলল, কি যাতা বলছো, বুঝতে পারছি না তো। প্রিয়া 2 কদম এগিয়ে এলো আকাশের দিকে। মেয়েটা আকাশের বুক বরাবর। কথা বলতে গেলে ঘাড় উঁচুতে বলতে হয়, করলো তাই। কোমরে 2 হাত রেখে গিন্নির মতো দাঁড়ালো আকাশের সামনে। আপনি আবার নাটক করছেন? নাটক কোথায় করলাম? আকাশে নির্বিকার ভাবে রেগে উঠছে প্রিয়া। দাঁতে দাঁত চাপলো, মুখ ফুলালো। ওই মেয়েটার সাথে আপনি অমন গদগদ হয়ে কি কথা বলছিলেন? আকাশ এবার হেসে ফেললো, মাথা নিচু করলো, হাসকি স্বরে বলল, আর ইউ জেলাস? প্রিয়া এলোমেলো দৃষ্টি ফেললো এদিক সেদিক। আকাশের এহেন কণ্ঠে সে কথার খেই হারায়, বারবার মিনমিন করে বলল, নো। মনে হচ্ছে তো? মোটেই না। আকাশ সোজা হলো, স্থির দৃষ্টি রাখলো প্রিয়ার ওপর। তাহলে ওভাবে চলে এলে কেন পার্টি থেকে? প্রিয়া একটু পিছালো, স্বভাবসুলভ ঠোঁট কামড়ালো নিজের, ধীর গলায় বলল, আমার ইচ্ছে। এই মেয়েটার কিছু কিছু কার্যকলাপে আকাশ বরাবরই ঘায়েল হয়। শক্তপোক্ত চরিত্র নড়ে চড়ে ওঠে। তার মধ্যে একটি হলো যখন প্রিয়া অমনভাবে ভয়ে নিজের ঠোঁট কামড়ায় বারংবার। এই যে এখন যেমন কামড়াচ্ছে, তার বুকের ভিতরটা উথাল পাথাল করে। গলা শুকিয়ে আসে। আকাশ নিজের গলা খানিকটা ভারী করার চেষ্টা করলো। ঠোঁট কামড়াবে না আমার সামনে, আমার তো অন্য কিছু করতে ইচ্ছে হচ্ছে। প্রিয়া একরাশ লজ্জায় আড়ষ্ট হয়ে আছে। আকাশের এহেন কথায় আরো গুটিয়ে যায় মেয়েটা। ওড়নার কোনা 2 হাতে খামছে ধরে থাকে। মাথা নামিয়ে ধীর গলায় বলে, সরুন, ঘুমাবো, রুমে যান, লেটস স্লিপ টুগেদার। আকাশের মাতাল করা কণ্ঠে অমন কথায় ভয়াবহ চমকে গেল প্রিয়া। 2 হাতে ঠেলতে লাগলো বাইরে বের করতে। 1 ইঞ্চি নড়াতে সক্ষম হলো না। চোখ রাঙানো, লজ্জায় মুখ তুলতে পারছে না। তেতে উঠলে এক প্রকার অসভ্য লোক। অবিবাহিত মেয়ের রুমে এসে অসভ্যতামি করে ফেলি, তাহলে বাকিটা পরে দেখে নেব। প্রিয়া এবার সত্যিই ভয় পাচ্ছে। আকাশের চোখ মুখ অন্যরকম লাগছে। নিজের রাগ তো উবে গেছে সেই কখন। এই লোকের এহেন কার্যকলাপে সে যে রেগেছিল, এখন তো সেটাই ভুলতে বসেছে। এলোমেলো দৃষ্টি চোরের মতো লুকাতে চাইল। আমি কিন্তু চেঁচাবো। আকাশ বাঁকা হাসলো, নিজের আঙুল ঠেকালো প্রিয়ার নরম ঠোঁটের ওপর। মাথা নোয়ালো, দুজনের মুখ ছুঁই ছুঁই। অন্য হাতে শাড়ির অংশ ভেদ করে হাত গলিয়ে দিল প্রিয়ার উন্মুক্ত লতানো কোমরে। আকাশের ঠান্ডা হাতের স্পর্শে আগুনের দহন হচ্ছে প্রিয়ার সর্বাঙ্গে। কেঁপে উঠল ভয়াবহ। আকাশ কোমরে শক্ত করে চেপে ঠেলে পিছিয়ে গেল প্রিয়াকে নিয়ে। প্রিয়ার নরম শরীর গিয়ে ঠেকল বিছানার হেডবোর্ডে। আকাশ এবার দ্বিগুণ হাসকি স্বরে বলল, ডন্ট টেক। এখন তুমি চেঁচাবে, কিন্তু সেটা আমার আদরে। লেট মি লাভ ইউ পাখি, অ্যান্ড লেট মি মেক ইউ ক্রাই। এতক্ষণ সেরকম ভয় না করলো, এখন বলতে গেলে ভয়ে চেপে ধরেছে প্রিয়াকে। ঘরের মধ্যে দুজনের নিঃশ্বাসের শব্দ আর ঘড়ির টিক টিক ছাড়া এ মুহূর্তে আর কোনো শব্দ আসছে না। বুকের ভিতরটা দ্রিম দ্রিম করছে প্রিয়ার। অবশ্যই এই মুহূর্তে সব ছাপিয়ে নিজের বুকের ওপর হাতুড়ি পেটানো শব্দই বেশি কানে বাজছে। আকাশ নিজের মুখ এগিয়ে আনতেই কারোর একজনের ফোনটা শব্দ করে বেজে উঠল। স্তব্ধ ঘরে দারুণ জোরে শোনালো সে শব্দ। আকাশ প্রিয়াকে ছেড়ে নিজের পকেট হাতড়ালো। রিংটনটা তারই। প্রিয়া এই সুযোগের সঠিক ব্যবহার করলো বোধহয়। ঝটপট সরে দাঁড়ালো সেখান থেকে। দেয়াল থেকে দূরে যাওয়া উচিত। এ লোক কিছু হলেই তাকে দেয়ালে পিষে মেরে ফেলতে চায়। আকাশ ফোনটা বের করে নজর বুলায়। অফিসের আর্জেন্ট কল, না হলে এই সময় মোটেই ধরতো না। এক নজর প্রিয়ার উপর দিয়ে ঘুরে গিয়ে দাঁড়ালো জানালার কাছে। কথা বলছে মনোযোগ দিয়ে। প্রিয়া দিক সেদিক তাকালো, ছুটে বেরিয়ে যাবে।
লোকটা একবার ধরলে ক্ষত না করে ছাড়বে না। অজান্তে হাত চলে গেল নিচের ওষ্ঠের ওপর। সেখানটায় আসার দিন রাতের আকাশের সযত্নে করা ক্ষত এখনো রয়েছে। পানি খেতে গেলে এখনো জ্বালা করে। একদিনেই লোকটার আদরের গভীরতায় ভয় পেয়ে গেছে মেয়েটা। প্রিয়া গুটিসুটি পায়ে দরজার দিকে পা বাড়াতেই সামনে এসে দাঁড়ালো আকাশ। ভুরু নাচালো। কোথায় যাচ্ছ? প্রিয়া তোতলালো, কোথাও না। পিছে যাচ্ছ কেন? প্রিয়া ঢোক গিলল, পায়ে স্থির হলো, রোবটের মতো দাঁড়িয়ে রইল। আকাশ মুখে বিরাজ করা হাসি মোটেও দৃশ্যমান করল না। দু হাত বুকের ওপর আড়াআড়িভাবে ভাঁজ করলো। দু চোখের মাঝখানে সরু ভাঁজ পড়ল। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আকাশ এক পা করে আবার তার দিকে এগিয়ে আসছে। আপনি এগোচ্ছেন কেন? আকাশের মুখে কপট চিন্তার ভাঁজ পড়ল। খানিক অবাক হওয়ার ভান করে এগোবো না? দুজনেই যদি পিছিয়ে যাই কাজটা করব কি করে? আকাশের অন্যরকম দৃষ্টি, নেশা মাখানো কণ্ঠ। প্রিয়ার মাথা শূন্য হয়ে আসছে। কি কাজ করবেন? আকাশ খেয়াল করলো ভয়ে গুটিয়ে যাওয়া প্রেয়সীকে। এটা দারুণ ভয় পাচ্ছে। চোখে মুখে কেমন লাল হয়ে গেছে। লজ্জায় এদিক সেদিক এলোমেলো দৃষ্টি লুকাতে ব্যস্ত। দু হাতে চেপে ধরে আসছে শাড়ির অংশ। আকাশ পুরো নারী দেহ পরখ করলো একবার। জর্জেট শাড়ি ভেদ করে ধবধবে ফর্সা বাঁকানো কোমর স্পষ্ট দৃশ্যমান। রুমে এসি অন করা, মোটেও মেয়েটা তাও ঘামছে। সামনে চুলগুলো ভিজে গেছে ঘামে। এক কালার ব্লাউজও ভিজে উঠেছে। বুকের বাঁ পাশে হাত দিল। ঝড় উঠেছে প্রেয়সীর এই আবেদনময় রূপে তার বুকের ভিতরটায়। পলকহীন তাকে রইল সুশ্রী মুখশ্রীর দিকে। তীর করে কাঁপতে থাকা পাতলা লাল টকটকে ঠোঁট, চোখের পাপড়ি সব পরখ করলো গভীর মন দিয়ে। নরম গালে বলল, তোতলাচ্ছ কেন? কই না তো। ভয় পাচ্ছ আমাকে? না। তাহলে কাছে এসো, চোখটা বন্ধ করো। প্রিয়ার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। মুখে রাজ্যের কৌতূহল, ভয়, লজ্জা একাকার মিলেমিশে। অবাক হওয়ার চূড়ান্তে অস্ফুটস্বরে উচ্চারণ করলো, হ্যাঁ। আকাশ কপট হতাশ হলো। দুদিকে হতাশায় মাথা নাড়ল। গম্ভীর গলে বলল, আমি বললাম চোখ বন্ধ করতে, তুমি উল্টো চোখ বড় বড় করে ফেললে। প্রিয়ার মাথায় উল্টাপাল্টা ধারণা এসে হানা দিচ্ছে। শব্দ করে কেঁদে ফেললো এবার। নাকের পাটা রক্তিম হয়ে গেছে, ফুলে ফুলে উঠছে। গাল দুটো তো কখন থেকে টমেটোর রঙ্গ ধারণ করে আসছে। এক প্রকার ফুলিয়ে ফুলিয়েই বলল, আমি আর রাগ করবো না সত্যি। দরজাটা খুলে দিন, রুমে যান। সবাই এক রুমে দেখলে অন্য কিছু ভাববে। আকাশ বাঁকা হাসলে এবার ফিসফিস করে বলল, অন্য কিছু কি? কোনটার কথা বলছ? রুমে যান প্লিজ। আকাশ দুদিকে মাথা নেড়ে সে প্রস্তাব নাকচ করলো। আগে যেটা বললাম সেটা করো, কাছে এসো, তারপর যা করার করবো। দেখুন ঠোঁটের কাঁটাটা এখনো কিন্তু সরেনি। আবার কামরা। মুখ ফসকে কি বলতে যাচ্ছিল সে। ইস লজ্জা। দাঁতে জিভ কাটলো। শুধরে নিয়ে জলদি বলল, মানে আর কিছু করবেন না প্লিজ, আজকে অন্তত। আকাশ সত্যি হতাশ হলো। মেয়েটা বেশি বোঝে। কেউ এক লাইন বেশি বুঝলে মানানো যায়, কিন্তু পুরো এক পাতে বেশি বুঝে বসে থাকলে তাকে কি করতে পারে? এই মুহূর্তে সে নিজের ওপর এক ট্রাক পাথর চাপা দিয়ে কন্ট্রোলে আছে। যে এখন যা করছে শুধুমাত্র মেয়েটাকে বিরক্ত করতে। এর বেশি কিছু করলে সে নিজেই নিজেকে সামলাতে পারবে না। আর এই নিষিদ্ধ কাজগুলো সে জেনে বুঝে রোজ করতে চায় না। মুখের বিরক্তির ছাপ। ক বললে কটাই বোঝা উচিত। মেয়ে মানুষ যারটাই বেশি বোঝে। ককে কাতার বানাতে 2 সেকেন্ড ভাবে না। ডাকলাম নর্মালি কাছে, সে কামড়াকামড়িতে চলে গেছে। কপাল, সবই কপাল। আকাশ ঘুরে গিয়ে পা ছড়িয়ে বিছানায় বসলো। প্রিয়া এবার আরও লজ্জা পেল। সে সত্যি বেশি বোঝে। আগেই মুখ ফসকে সব বলার মানে কি ছিল? আকাশ না জানি তাকে কি ভাবছে। এমের মাথায় সবসময় এসবই ঘোরে। নিজের কার্যকলাপে সত্যি হতাশ সে। পরমুহূর্তে নিজেকে সান্ত্বনা দিয়ে ফেলল। তার দোষ কোথায়? এত রাতে কোনো পুরুষ মানুষ যদি তার প্রেমিকার ঘরে এরকম প্রেমিকা আচরণ শুরু করে, কোন প্রেমিকা ককে কাঁতার ভাববে না? ওখানে ঠায়না দাঁড়িয়ে থেকে সেন্স করে ফলো আর নিচে না গেলে অস্থির লাগছে আমার। আকাশ গম্ভীর কণ্ঠে হুঁশে ফিরল প্রিয়ার। কপাল কোঁচকালো, শাড়ি পরে আছে সে। তার উপর গরমও তো নয়। আকাশের অস্থির লাগছে কেন? শাড়ি পরে আসছি আমি, অস্থির লাগে আপনার? আকাশ ঘাড় বাঁকিয়ে পিছনে তাকালো। মেয়েটা ঠাই ওখানেই দাঁড়িয়ে আছে। এদিকে এসো, কিছু করবো না। প্রিয়া লজ্জা পেল, সাথে রাগও হলো। এ কি ধরনের কথাবার্তার সিঁড়ি? কিছু করবো না মানে কি?
করবে না তো মুখে বলার কি আছে? সে কি বোঝাতে চাইছে সে কিছু করবে এই আশায় প্রিয়া বসে আছে? হ্যাঁ, মুখ বাঁকালো প্রিয়া। গটগট করে এগিয়ে এসে দাঁড়ালো আকাশের সামনে। আকাশ দুহাত বিছানায় ভর দিয়ে আধশোয়া হয়ে বসেছে। এক কোণে ভর দিয়ে অন্য হাতে ব্ল্যাক শার্টের উপরের 2 বোতাম খুলে ফেলল। অসহ্য গরম লাগছে, ঘামছে রীতিমতো। এতক্ষণ মেয়েটাকে বিরক্ত করার নিয়ত শুরু করলেও এখন শরীর নিয়ন্ত্রণের বাইরে গেছে। কেমন একটা লাগছে এই ঘরে এখন দুজনের থাকা একদম নিরাপদ নয়, অথচ এক বিন্দু ইচ্ছে করছে না চলে যেতে। 2 চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল। প্রিয়ার মুখে চিন্তা খেলা করছে। আকাশ অস্বাভাবিক ঘেমে গেছে, কালো শার্টটা শরীরে লেপটে গিয়েছে। দুটো বোতাম খোলায় লোমহীন আকর্ষণীয় বুকটা তার চোখের সামনে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, নিখোঁজ হচ্ছে সেই শার্টের ভিতরে। জোরে জোরে নিঃশ্বাস ফেলায় অ্যাডামস আপল ওঠানামা করছে। প্রিয়া ঢোক গিলল, বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। ওই অ্যাডামস আপেলটা ছুঁয়ে দিলে আকাশকে রেগে যাবে। আকাশ চোখ খুলছে না, নিজেকে খুব করে ধাতস্থ করতে চাইছে। খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। প্রিয়া এই যাত্রায় আর চুপ থাকতে পারল না, হুড়মুড়িয়ে বিছানায় এসে বসলো আকাশকে ঘেঁষে। মুখে চিন্তার ভিড়। উদ্বিগ্ন গলা জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? হ্যাঁ, এমন করছেন কেন? আকাশ কিছু বলল না, হাতের ভর ছেড়ে দিল। শটানে শব্দ করে পড়ল বিছানায়। প্রিয়া আরও হতচকিত হলো। আকাশের শরীর খারাপের ভয়ে তার বুকটা দুমড়ে মুচড়ে উঠল। এগিয়ে এলো আকাশের মাথার দিকে, মাথা নিচু করে দ্রুত হাতে নিজের শাড়ির আঁচলে আলতো হাতে ঘাম মুছতে চাইল। আকাশ হাত ধরে ফেললো, দুদিকে মাথা নেড়ে নিষেধ করলো। কি হয়েছে বলবেন তো? পানি দেব? কি লাগবে বলুন না, শরীর খারাপ লাগছে, কোথায় কষ্ট হচ্ছে? প্রিয়ার ভয়ত কণ্ঠে চোখ মেলল আকাশ। প্রিয়া তার ওপর ঝুঁকে আছে, চোখ মুখ চিন্তায় শুকে উঠেছে। কোথায় কষ্ট হচ্ছে কি করে বলবে সে? প্রিয়া বিছানায় শাড়ির আঁচল কাঁধের ওপর তুলে দিয়ে বসেছে। ফলস্বরূপ বা পাশটায় অনেক কিছুরই মাপ করা যাচ্ছে। তার ধনুকের মতো বাঁকানো কোমরটাতে নগ্ন অবস্থায় বেরিয়ে আছে। মেদহীন তবুও ঝুঁকে বসায় হালকা ভাঁজ পড়েছে সেখানটায়। আকাশের এখন খুন হতে ইচ্ছে হচ্ছে। ধৈর্য নামক বস্তুটি খাঁচা ছেড়ে পালিয়ে যেতে যুদ্ধ ঘোষণা করেছে। সত্যি এই সময়ে ওর ঘরে আসা উচিত হয়নি, একদম হয়নি। শাড়িটা পাল্টাচ্ছ না কেন তুমি? আপনার শরীর খারাপ আর আপনি পড়ে আছেন আমার শাড়ি নিয়ে। আজব মানুষ আপনি। নির্বোধ। আমি নির্বোধ? আমি। আকাশ অসহায় তাকিয়ে রয় অবুঝ প্রেয়সীর আবেদনময়ী রূপের দিকে। আকাশের জবাব না পেয়ে একই স্বরে শুধায় প্রিয়া, বলুন না কি হয়েছে? পানি খাবেন? ভালো লাগবে কিন্তু দেব? মন অন্য কিছু চাইছে। বলতেই তো বলছি, বলছেন না কেন? আমি এনে দিচ্ছি। আকাশ ঘোর লাগা চোখে দেখে মেয়েটার আদুরে মনটা, মন দিয়ে শোনে তার আদুরে কথাগুলো, হালকা হাসে। দীর্ঘশ্বাস ফেলে হুট করে উঠে বসে, বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। পেছনে আর তাকায় না, সাহস হয় না। শাড়ি পাল্টে নাও, জলদি শুয়ে পড়ো। আকাশ দরজার দিকে পা বাড়াতেই বিছানা থেকে দ্রুত নেমে আসে প্রিয়া। স্পষ্ট বুঝতে পারছে মানুষটার শরীর খারাপ লাগছে। এই অবস্থায় আবার কোথায় যাচ্ছে? হাত টেনে ধরল আকাশের। আকাশ চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। মেয়েটার থেকে এখন পালিয়ে যেতে পারলে বাঁচে। বোকা মেয়েটা, সেটা বুঝলে তবে তো। এই মুহূর্তে প্রিয়ার নরম হাতের স্বাভাবিক স্পর্শ ইলেকট্রিক শক দিল যেন। শরীর খারাপ লাগছে আপনার? রীতিমতো ঘামছেন, শ্বাস নিতে পারছেন না। কোথায় যাচ্ছেন? শরীর নিয়ে বসুন বলছি। আমাকে বলুন কি দরকার, আমি এনে দিচ্ছি। আকাশ ধীরে সুস্থে ঘুরল, অসহায় দৃষ্টি বোলালো বোকাশোকা প্রেয়সীর দিকে। মেয়েটা খুব চঞ্চল, অথচ দারুণ বোকা। ছেলে মানুষ এখনো। কোনটা প্রেমের অসুখ আর কোনটা কি এখনো ধরতে পারে না। প্রিয়া এখনো ছোট্ট হাতটা দিয়ে শক্ত করে ধরে আছে আকাশের কবজি। আমার ওষুধটা এই ঘরে আছে। তাহলে বোকার মতো চলে যাচ্ছিলেন কেন? কোথায় রেখেছেন বলুন? বলে এদিক ওদিক খুঁজতে লাগলো। শান্ত হাসলো আকাশ। অন্য হাতে আলতো করে ধরল প্রিয়ার ডান হাতখানা, টেনে আনলো নিজের দিকে। প্রিয়া চমকে তাকালো। ঔষধটা নিলে এ যাত্রায় হয়তো ভালো হবে খানিকটা, বুকের ব্যথাটা কমবে। না নিলে সারা রাত ব্যথা করবে, জ্বালা করবে, গোটা শরীর ঘুম হবে না। তাহলে তো ওষুধটা নিতেই হবে, বলছেন না কেন? কোথায় ওটা? এনে দিই আমি।
আকাশ শব্দ করে হাসল। প্রিয়া মুগ্ধ দৃষ্টিতে দেখল সে হাসি আকাশের এমন হাসি খুব কালে ভদ্রে দেখেছে। কি যে সুদর্শন লাগে লোকটাকে, সত্যি দেবে? প্রিয়া সজোরে মাথা উপর নিচ করে, কিন্তু সেটা নিষিদ্ধ যে। সময় অসময় নেওয়া উচিত নয়, একদম উচিত নয়, অন্যায়। প্রিয়ার চোখ বড় বড় হয়ে যায়, হা হয়ে যায় মুখ, কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি ড্রাগ নেন? প্রিয়ার এহেন বোকা কথা এবার হাসির বাঁধ ভাঙল আকাশের, শব্দ করে হেসে যাচ্ছে। প্রিয়া হাসির মাথা মুন্ডু বুঝল না, জোরে জোরে ঝাঁকালো আকাশের দুহাত। বলুন না, হাসছেন কেন? ড্রাগ নেন? আকাশ কোনো মতে হাসি থামালো, আঙুলে কপাল চাপলো। কেন মনে হলো আমি ড্রাগ এডিক্ট? প্রিয়া ঠোঁট উল্টালো, বড় মানুষের মতো করে বলল, বারে নিষিদ্ধ, অন্যায়, না নিলে ঘুম হয় না, হাবি যাবি, এগুলো তো ড্রাগে এডিক্টের কথা। ড্রাগই? ঠিকই বলেছ, আমার পার্সোনাল ড্রাগ ওটা। প্রিয় অবাকের চূড়ান্তে কাদো কাদো হয়ে গেল সুশ্রী মুখখানা। আপনি এ কথা আমাকে আগে বলেননি কেন? তাহলে ভালোবাসতেন না? টপ টপ করে পানি গড়িয়ে পড়ল প্রিয়ার চোখ থেকে। যেখানে সিগারেটে সে দু চোখে দেখতে পারে না, সেখানে ভালোবাসার পুরুষের এমন এক নিষিদ্ধ এডিকশন। দুঃখে মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। আপনি ছেড়ে দেবেন এসব? আকাশ নিঃশব্দ, লুকিয়ে হাসলাম। এটা সত্যি ড্রাগের কথাই ভেবেছে। এখনো বোঝেনি আকাশ কি বোঝাতে চাইছে। মুখটা ফোলা ফোলা, হাত বাড়িয়ে ডান হাতের আঙ্গুল উল্টো করে ছোয়ালো প্রিয়ার রক্তিম গালে। আকাশের হাতের পরশে চোখ বুঝল প্রিয়া। আকাশ নরম গলায় বলল, সম্ভব নয় তো, বাঁচব না। প্রিয়া ফট করে তাকালো, আহত হলো যেন। তার থেকে ড্রাগ বেশি গুরুত্বপূর্ণ, যে তার কথাতেও ছাড়তে পারবে না। গাল ফুলিয়ে বলল, ছাড়তে হবে। সম্ভব নয়, আর এ মুহূর্তে আমার ড্রাগ লাগবে, রাইট নাও। আমি সহ্য করতে পারছি না। আমি কিন্তু প্রিয়ার কথা শেষ হয় না। একজোড়া ভেজা ঠোঁট দখল করে নেয়, ত্রষ্ট জোড়া চেপে ধরে রাখে। শব্দ করে চুমু খেয়ে সাথে সাথেই ছেড়ে দেয়। প্রিয়া হতভম্ব হয়ে গেছে। এটা আমার ড্রাগ, পার্সোনাল ড্রাগ, নিষিদ্ধ, বিয়ে ছাড়া অন্যায়। অথচ বেহায়া মন মানতে চায় না, পাগলামি করে। এই ড্রাগের টেস্ট নিতে না পারলে মরেই যেতাম আজকে হয়তো। প্রিয়া লজ্জা হতভম্বতা কাটিয়ে এক হাতে চেপে ধরে আকাশের মুখ। চুপ, মরে যাবেন মানে কি? ওসব কথা আমার সামনে অগোচরে কখনো উচ্চারণ করবেন না, কখনো না। এই ড্রাগটাকে নিষিদ্ধ করে দেবে আমার জন্য? প্রিয়া লজ্জা পেল, বুকের ভেতরটা এলো পাথারি, কেউ হাতুড়ি পেটাচ্ছে। মাথা নোয়ালো, আঙ্গুল খোটাচ্ছে মেঝেতে। আকাশ হাসলো, কোমরে হাত দিয়ে টেনে আনলো নিজের দিকে। মাথা নামিয়ে শব্দ করে চুমু খেলো প্রিয়ার উন্মুক্ত ঘাড়ে। প্রিয়া শার্ট খামচে ধরলে আকাশের চোখ বন্ধ হয়ে গেছে আবেশে। আকাশ ঠোঁট এলিয়ে নিল তার কানের কাছে। আমাকে যেতে দাও কেমন? আমি এখানে থাকলে, তোমাকে ছুতে না পারলে আজ নিশ্চিত মরে যাব। আর যখন তখন শাড়ি পরবে না, হ্যাঁ, আমার সব এলোমেলো হয়ে যায়। চুলগুলো বেঁধে রাখবে আমার সামনে। আমি নিজের মধ্যে থাকি না, গুছিয়ে কথা বলতে পারি না, অস্থির লাগে, শ্বাস নিতে কষ্ট হয়। আমাকে পাগল করার অনেক সময় পাবে। বিয়ের পর যা করার করবে, এখন না কেমন? ঠোঁট কামড়ে চোখ বুজে আকাশের বুকে মাথা ঠেকিয়ে সবটা শুনল প্রিয়া। নারীত্বে ঝড় উঠেছে তার। আকাশের সব কটা কথা বুঝতে পেরেছে সে। শরীরের কঠিন শিহরণ বইছে। আকাশ ছেড়ে দিতে আঁকড়ে ধরল সে আকাশের শার্টের উপরের অংশ। আকাশ থমকে গেল। এইভাবে চলে যাবেন না। আমি যা চাই সেটা তোমার জন্য এখন নয়, তোমার কষ্ট হবে। হবে না, অতটুকু কষ্ট সয়ে নিতে পারবো। ঠোঁট জ্বালা করছে না, করুক। আপনি এখন এভাবে চলে গেলে সারা রাত বুক জ্বালা করবে, সেটা বেশি পোড়াবে আমাকে। আকাশের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে সাড়া দিচ্ছে। মেয়েটা সত্যি বোকা, নিজে থেকে পুড়তে চায়। সীমার বাইরে যেতে নিলে থামিয়ে দেবে কেমন? যেভাবে পারো। প্রিয়ার উত্তরের আশায় রইল না আকাশ। আঁকড়ে ধরল মেয়েটার অষ্টজোড়া। প্রিয়া আবেশে চোখ বুজে খামচে ধরে রইল আকাশের শার্ট। আকাশের অবাধ্য হাত জোড়া বেহায় স্পর্শে জড়িয়ে নিচ্ছে নগ্ন উদর। শাড়ি ভেদ করে এলোমেলো অশালীনভাবে নড়াচড়া করছে হাতটা। প্রিয়া ধীরে সুস্থে তাল মেলালো আকাশের সাথে। চুমুর তীব্রতা আর সহনীয় রইল না।
আকাশ বোধহয় প্রাণপণে চাইল, কিন্তু ব্যর্থ হলো। গভীর থেকে গভীর আদরে শুয়ে দিল মেয়েটার অধর। চুমুতে স্থির নেই, আর কামড়ে কামড়ে ক্ষত হচ্ছে আবার। প্রিয়া বাধা দিল না, সমান তালে সমজল যন্ত্রণাময় আদর নিতে। আকাশ তাকালো, মেয়েটার রক্তিম হওয়া অধরষ্ট পরক করল। মেয়েটা চোখ বুজে আছে, কামুকতার ছাপ পুরো মুখে। আকাশ সময় নষ্ট করল না, আবার গভীরভাবে চুমুতে ভরিয়ে দিল। বেশ সময় নিয়ে ক্ষান্ত হলো সে। ঘড়ির কাঁটায় কতক্ষণ পার হয়েছে হিসেব রইল না। দু হাতে রাজলয় নিল প্রিয়ার মোমের মতো শুভ্র মুখখানা। ভেজা চুমু দিল কপালে, দুজনে হাঁপাচ্ছে। আর এক সেকেন্ড এ ঘরে থাকলে সর্বনাশ হয়ে যাবে প্রিয়ার। দরজা লক করে ঘুমিয়ে পড়ো। আকাশ দাঁড়ায় না আর, হাতের উল্টো পিঠে নিজের ঠোঁট মোছে। প্রিয়ার ঠোঁটের গাঢ় লিপস্টিক ছড়িয়ে আছে মেয়েটার ঠোঁটের চারিপাশে। তার ঠোঁট জোড়াও সেই রঙে রাঙা হয়েছে, সেটা সে শতভাগ নিশ্চিত। শার্টের বাকি বোতামগুলো আলগা করতে করতে দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। প্রিয়া সময় নিয়ে চোখ খোলে, ব্যথা জর্জরিত ঠোঁট জোড়া আঙুল ছোঁয়ায়। চোখ টলমল করছে, লজ্জায় কান দিয়ে গরম ভাব বের হচ্ছে। শরীরের লোম দাঁড়িয়ে গেছে অনেক আগেই। ঘেম নেমে একাকার শরীরে রক্তলাল শাড়িটি লেপটে গেছে। লজ্জায় আড়ষ্ট হয়ে ধীরে ধীরে এগিয়ে দরজা লক করে সেটা পিঠ ঠেকে দাঁড়ায়। চেপে ধরে বুকের বা পাশটা, মুখে হাসি ছড়িয়ে পড়েছে। বসন্তের শেষ ভাগ, পাতা ঝরা মৌসুমের সমাপ্তি ঘটে। গাছে গাছে নতুন সবুজের সমারোহ এখন। প্রিয়াদের কটেজের আশপাশটা এখন অন্যরকম লাগে। আশেপাশে বন বাদর এক প্রকার, তার মাঝে সাজসজ্জা সম্মত কয়েকটি উন্নত মানের কটেজ। এতদিন বেশিরভাগ গাছেরই পাতা ঝরে গিয়েছিল, এখন নিয়ম মাফিক নতুন পাতা গজাচ্ছে। এলোমেলো বাতাসে এক নিমিষে হৃদয় শীতল করে দেয়। কটেজের বারান্দায় দাঁড়িয়ে আছে প্রিয়া। এই মুহূর্তে কটেজে সে বাদে আর কেউ নেই। কক্সবাজার থেকে ফিরেছে তারা প্রায় 15 দিন হয়েছে। ঘুরেঘুরি শেষে সবাই পুনরায় ব্যস্ততায় ফিরে গেছে। সামনের মাসে প্রিয়ার ভর্তি পরীক্ষার ডেট। মোটামুটি তাকেও ব্যস্ততার উপরেই থাকতে হয়। নিয়ম করে রিমির কাছ থেকে নোট সংগ্রহ, পড়াশোনা, এই করেই তার দিন কাটছে। আকাশের দেখা মেলে একমাত্র রাতেই, ডিনার টেবিলে, সেটাও কালে ভদ্রে। বেশিরভাগ সময়ে রাত বেশ করে ফেরে। প্রজেক্টের কাজ এখন পিক পয়েন্টে, সবার ব্যস্ততা তুঙ্গে। সবাই একসাথে ফেরে বেশিরভাগ দিন। ততক্ষণ অবশ্য প্রিয়ার একা একাই সময় কাটে। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে। আকাশের ওপরে ভয়াবহ রেগে সে। কক্সবাজার থেকে আসার পর থেকে লোকটার সাথে একটু 10 মিনিট সময় কাটাতে পারে না সে। আর না তো দুদণ্ড শান্তিতে মানুষটাকে দেখতে পারে। এত কিসের ব্যস্ততা মাথায় ঢোকে না তার। তবে অসভ্য মানুষটা যে নিয়ম করে তাকে দেখে সে সেটা টের পায়। রোজ রাতে তার ঘরে আসে, খোলা জানালা, আটকানো পায়ে রোজ সকালে। কখনো মশারি টানানো থাকে, এসির পাওয়ার কম বেশি করা থাকে, গায়ে সুন্দর মতো কাঁথা ঢাকা থাকে। শিয়াকে জিজ্ঞেস করেছে সে, শিয়া করেনি এসব। অবশ্য জবাবে তাকে হেসে এড়িয়ে যাওয়া দেখে সবটা আন্দাজ করে নিয়েছে সে। প্রতি রাতে অপেক্ষা করে মানুষটার জন্য এক নজর দেখতে, অথচ অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে যায় টেরি পায় না। গাল ফুলালো প্রিয়া। গাছের আগায় কি সুন্দর একজোড়া পাখি বসে আছে তা দেখছে। পাশে পাখিদের বাসাটা কি সুন্দর সংসার। শিয়াও অয়ন ভাইয়ের সাথে সারাক্ষণ থাকে, অফিসে একসাথেই কাজ কারবার। তাদের সর্বক্ষণ দেখা সাক্ষাৎ হয়, একে অপরকে মিস করার সময়ই পায় না বোধ হয়। অন্তত শত কাজের পর ভালোবাসা মানুষটাকে চোখের সামনে দেখতে তো পায়, তার সে কপালও নেই। 2 দিন হলো দরজা লক করে ঘুমায় সে। বিধায় আকাশের সাথে 2 দিন হলো জ্ঞানে সজ্ঞানে কোনোভাবেই তার সাক্ষাৎ হচ্ছে না। বুকটা যন্ত্রণা করে মানুষটাকে না দেখতে পেলে। রাগ করে সে থাকতে পারে না। প্রিয়া ঠিক করেছে, আজ যে করেই হোক রাত জাগবে, দেখবে আকাশ সত্যিই তার রুমে আসে কিনা। আসলে সে মোটে আহ্লাদ করবে না, আজ উচিত শিক্ষা দেবে একদম। আসবো? অফিসের দরজায় চিরপরিচিত কণ্ঠস্বরে মৃদু হাসল অয়ন। গম্ভীর গলায় বলল, আসুন। সে একগাল হাসি হাসি মুখ নিয়ে দরজা ঠেলল ভেতরে ঢুকে। হাতে একটা ফাইল এগিয়ে এসে ডেস্কের ওপর ঠেলে দিল অয়নের দিকে। অয়ন ল্যাপটপের দিকে তাকিয়ে ফাইল হাতে নিল।
খুলে চেক করতে লাগলো একে একে সব পাতা। শিয়া ভুরু জোড়া কোঁচকালো, কি ব্যাপার? অয়ন একবারও তাকালো না তার দিকে। অয়ন একের পর এক দেখেই যাচ্ছে, ভুলেও শিয়ার দিকে তাকাচ্ছে না। শিয়া শব্দ করে চেয়ার টেনে মুখোমুখি বসলো। তাও তাকাচ্ছে না। 2-4 বার টেবিলের ওপর টক টক শব্দ করলো আঙুলের উল্টো পিঠ দিয়ে। এবারেও না। বিরক্ত হলো শিয়া। এত কি ইম্পর্টেন্ট ফাইল এটা যে সে এসেছে তাও একবার মুখ তুলে তাকানো যাচ্ছে না। শিয়া আবার একইভাবে দ্বিগুণ জোরে শব্দ করলো। অয়ন মনে মনে খুব হাসছে। ম্যাডাম ইগনোর নিতে পারছে না শিয়ার এহেন কাণ্ডে। গলায় আওয়াজ ভারী করলো, মুখ তুলল বস বস ভঙ্গিতে। মুখে কপট একরাশ বিরক্তি এনে বলল, সমস্যা কি মিস ইনশিয়া? এ লোক বলে কি সে আকাশ থেকে পড়লে এবার তার সমস্যা কি সেটা টের পাচ্ছে না। সে রুমে এসেছে সে কখন। ফালতু অজুহাত মাত্র। ওই ফাইলটা যে একদম ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে, এটা এখন আনার কথা ছিল না। অয়ন কি সেটা টের পাচ্ছে না? এতদিন মন দিয়ে দেখেছে তাও সেটাই। সে এখানে নির্লজ্জের মতো কাজ বাদ দিয়ে এসেছে কার জন্য? তার জন্যই তো। শিয়ার মুখ ফোলালো, কপট রাগী গলায় বলল, কিছু না স্যার, দয়া করে ফাইলটা দেখে নিন, আমি যাই। বলে দাঁড়িয়ে পড়ে যাওয়ার জন্য উদ্যত হতে অনশব্দ করে হেসে কবজি টেনে ধরে। নিজে উঠে আসে চেয়ার থেকে, পাশ ঘুরে পিছন থেকে জড়িয়ে ধরে শিয়াকে। সে নিঃশব্দ হাসে, তবে প্রকাশ করে না। অফিসে এমপ্লয়ের সাথে এটা কি ধরনের ব্যবহার স্যার? অসভ্যতা নয়। বউকে ভালোবাসা অসভ্যতা লাগে আপনার ম্যাডাম? কি বউ? কার বউ? আমার বউ, অয়ন মেহনাজ চৌধুরীর ওয়াইফ, মিসেস ইনশিয়া মেহনাজ চৌধুরী। পরিচয়টা শিয়ার বুকে গিয়ে লেগেছে। একরাশ প্রশান্তিতে এসে ভর করেছে, তার মধ্যে হাসলো। তবে উল্টো থাকা অয়নের চোখের আড়ালেই রইল সেটা। শিয়া নড়াচড়া থামালো। অয়নের এক হাত তার ডান হাত চেপে ধরে রাখা বুকের ওপর, অন্য হাত বা হাত চেপে পেটের ওপর। অয়ন চিবুক ঠেকালো শিয়ার উন্মুক্ত কাঁধে। চাপদারির খোঁচা লাগছে শিয়ার কাঁধে। শরীর শিরশির করছে, বুকটা ধরফর করছে। এতগুলো বছর পার হয়ে গেছে তাদের। তার কিশোরী বয়সের প্রেম থেকে এখন দুজনেই ভয়াবহ ম্যাচিউর। তবু অয়ন যতবার কাছে আসে সেই প্রথম দিনের অনুভূতিতে সে যে মন টন, শিয়া চোখ বন্ধ করে রাখে। কখন হলায় মিস থেকে মিসেস। আমি চিরকুমারী। অযথা দুর্নাম করবেন না বললাম। কুমারী? তা আছো। তবে তোমার এই কুমারী থাকার গৌরব আর হাতে গোনা কয়েকদিন ম্যাডাম, তারপর আয়োজন করে সে তকমা গা থেকে সরিয়ে হালাল কলঙ্ক লেপটে দেব। সে অধিকার আপনাকে দিল তো তবে সারুন, না হলে কেউ দেখে ফেললে কালকে খবরে হেডলাইন হবে, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক অয়ন মেহনাজ চৌধুরীর এক এমপ্লয়ের সাথে অনৈতিক কাজ করতে গিয়ে অফিস কক্ষে ধরাস্থি। আপনার মান সম্মান না থাকলেও আমার আছে, সরুন। অয়ন বাঁকা হাসলো, সরল না, একদমই উল্টো আলতো চুমু আঁকলো কাঁধে। শিউরে উঠে শক্ত করে মুঠো করে নিল নিজের হাত। অয়ন অনুভব করলো সবটাই, আরো গভীরভাবে মিশিয়ে নিল নিজের সাথে। ভালোবাসি শিয়া, খুব ভালোবাসি। কিন্তু সে কিছু বলল না, সে বলতেই পারল না। অয়নের স্পর্শে সে কাবু। সুইজারল্যান্ডের আকাশ আজ রোদ ঝলমলে। বাংলাদেশের মতো সময় অসময় বৃষ্টি এখানে হয় না। আনিসুল রহমান ব্যস্ত পায়তারা করছে। আজ তার ইউনিভার্সিটি বন্ধ, সাপ্তাহিক ছুটির দিন আর কি। আনিসুল রহমান স্ত্রীর রেনিকা রহমান বসে আছেন সোফায়। অসহায় দৃষ্টিতে স্বামীর পায়চারি দেখছেন। বেশ কয়েকবার ডেকেছেন একটু স্থির হয়ে বসতে। স্বামী তার কথা কানেই নিচ্ছেন না। এক পর্যায়ে উঠে গিয়ে হাত ধরলেন আনিসুল সাহেবের। তিনি হতাশ নয়নে তাকালেন স্ত্রীর দিকে, টেনে এনে বসালেন স্ত্রীকে। হাতের উপর হাত রাখলেন, নরম গলায় বললেন, এত অস্থির হওয়ার কারণ জানতে পারি? সেই সকাল থেকে এমন করছো? আনিসুল সাহেব তাকালেন না স্ত্রীর দিকে, মাথা নুইয়ে রাখলেন। ধীর গলায় বললেন, মেয়ে দুটোর সঙ্গে কথা হয়েছে? রেণুকা মাথা নাড়লেন। রাতেও তো হলো, মেয়েদের জন্য মন খারাপ করছে। আনিসুল সাহেব মলিন হাসলেন। সে তো সবসময়ই করে, ওদের ছাড়া ভালো লাগে কখনো? রেণুকা রহমান নিজেও হাসলেন। সত্যি তাই, প্রায় 6 মাস হলো এসেছে। এতগুলো দিন মেয়েদের দেখেনি, মাথা হাতড়ে আদর করেনি। এ জীবনে কখনো এতদিন মেয়েদের ছাড়া থাকেননি তারা। সাতকুলে নিজেদের আত্মীয় স্বজন কেউ নেই।
বছর ৩০ আগে আনিসুল সাহেবকে ভালোবেসে বিয়ে করার অপরাধে তাদের পরিবারের সাথে সম্পর্ক শেষ করতে হয়েছিল। দুজনেই কেউ অযোগ্য ছিল না, আর না তো একে অপরের পরিবার থেকে কেউ কারোর থেকে কম জৌলুসের ছিল। কিন্তু সমস্যাটা বোধহয় সেটাই ছিল, বেশি জৌলুস। অতি রক্ষণশীল মুসলমান পরিবার, প্রেম ভালোবাসার কঠোরভাবে নিষিদ্ধ। তবে প্রেম ভালোবাসা কি বাধা মানে? দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে সময় একই ব্যাচের, বন্ধুত্ব পরিণত হয় প্রণয়ে। পরিবারকে সাহস করে জানায় দুজনেই। মানতে পারেনি কোনো পরিবারে। আনিসুল সাহেবের পরিবার শেষমেশ মানতে চাইল। প্রিয়ার মা রেনুকা রহমানের পরিবার কঠোরভাবে নাকচ করে দেয়। অগত্যা আত্মমর্যাদায় আঘাত পান আনিসুল সাহেবের পরিবারও। এক প্রকার আটকে ফেলে দুজনকে। বিয়ে ঠিক করেন যার যার মতো, তবে সেই সবের তোয়াক্কা করেননি দুজনের কেউই। তাদের ভালোবাসা না মানার মতো কিছু ছিল না, অথচ পরিবারের মিথ্যে অহংকার জেদের বসে সেই ভালোবাসা জলাঞ্জলি দিয়ে দুজনে কেউ রাজি ছিল না। এক কাপড়ে বাড়ি ছাড়েন, একে অপরের আঁকড়ে ধরে। সেই থেকে এতগুলো বছর পেরিয়ে গেছে, কেউই ফিরতে চায়নি নিজের পরিবারে, আর না তো তাদের পরিবারও তাদের খোঁজ করেছে কখনো। রেনুকা রহমান স্বামীর দিকে অনিমেষ তাকিয়ে থাকেন। এক পৃথিবী সুখ এনে দিয়েছে এই মানুষটা তাকে। দুটো কন্যা সন্তানের বাবা মা তারা। পরিপূর্ণ সংসার তাদের। এক জীবনে কোনো আক্ষেপ করার সুযোগ দেয়নি। এই ৩০ বছরের একটাবারের জন্য মনে হতে দেয়নি আনিসুল সাহেবের হাত ধরে বাড়ি ছাড়া তার ভুল ছিল। একে অপরের সাথে ছায়ার মতো লেগে থেকেছেন দুজন। এখন মুখে না বললেও দুজনই বুঝে যায় অপরজনের অস্থিরতা। বললে না কি হয়েছে? আনিসুল সাহেব দু হাতে মুখ ঢালে। আমি আমার মেয়ে দুটোকে সবসময় ওদের পূর্ণ স্বাধীনতা দিতে চেয়েছি। দিয়েছ তো? দিয়েছি, আজীবন দেব এই অঙ্গীকারও করেছি। ওরাও তাদের বাবার কথা সবসময় ভেবে এসেছে। রেনুকা রহমান চুপ করে শোনেন, স্বামীর কথাগুলো বোঝার চেষ্টা করেন। প্রিয়াটা ছোট, কিন্তু শিয়া বড় হয়েছে, যথেষ্ট বড় হয়েছে। তবু আমি সেই মেন্টালিটির বাবা মোটেই নই, যার এই ২৭ বছরে মেয়েকে বোঝা লাগবে, বিয়ে দিতে উঠে পড়ে লাগবে। জানি তো সেটা। ওদের যখন মনে হবে ওরা বিয়ে করতে চায়, জীবনসঙ্গী চায়, আমি আটকাবো না, চাইনি কখনো। কিন্তু আজগরের মা গতকাল রাতে ব্রেইন স্ট্রোক করেছে। আজগরের স্ত্রীরও তো ক্যান্সার। এতটুকু বলে থামলেন তিনি। স্ত্রীর এবার বুঝতে বাকি রইল না স্বামীর অস্থিরতার কারণ। কাঁধে হাত রাখলেন। ওরা কি এখনই শিয়ার নিলয়ের বিয়ের কথা বলছে? আনিসুল রহমান মাথা নাড়লেন। রেনুকার মলিন মুখ আর মলিন হলো। শিয়া বারবার না করছিল এখনই। জানি, তার জন্যে আমি চিন্তিত। মেয়েটা চায় না এখন বিয়ে করতে, সবে ওর চাকরিটায় জয়েন করেছে, আরও সময় চেয়েছে আমার থেকে। তাছাড়া থামলেন খানিকক্ষণ, দম নিলেন। তাছাড়া আমার কেউই দেশে নেই। আমার মেয়েদের বিয়ে আমি 10 এলাকা জানিয়ে দেব, ধুমধামে দেব। সেখানে এভাবে আমার মেয়ের বিয়ে, আমার বড় মায়ের বিয়ে। চোখ ছলছল করে রহমানের। সে কি নিলয়কে পছন্দ করে না? রেনুকা চুপ করে থাকেন, মাথা নামিয়ে ফেলেন। মেয়েকে চেনে, নিলয় ছেলেটাকে আলাদা করে পছন্দ অপছন্দের কথা শিয়া কখনোই স্বীকার করেনি। তবে ভালো যে বাসে না, এখনো সেটা সে টের পেয়েছে। আনিসুল সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে তারপর বললেন, মেয়েটাকে জোর করছি আমরা? রেনুকা রহমান ব্যস্ত হলেন। না, সেটা কিন্তু বলেনি। তুমি কেন চিন্তা করছো নিয়ে? স্বামীকে কথাটা বলে নিজেই ধুম ধরে যায়। আনিসুল সাহেবের কয়েক বছর আগে বড়সড় হার্ট সার্জারি হয়েছে। কোনো ধরনের চিন্তা, প্রেশার কিছু নিতে কঠোরভাবে নিষেধ করেছেন ডাক্তার। তাহলে আমরা দেশে যাব? তোমার ছুটি 1 মাসের জন্য নিতে পারবো হয়তো। শিয়াকে জানাবে না? দেশে যাব সেটা জানাও, বিয়ের বিষয়ে সামনাসামনি বলা ভালো হবে। ঠিক আছে। ওরা বোধহয় শিয়ার অফিসের কটেজে থাকে। আমরা সোমবারে দেশে যাব। ওদের তাহলে কাল পরশুর মধ্যে বাড়ি ফিরতে বলো। আমরা যে কদিন আছি সেই কদিন বাড়ি থেকে অফিস করুক, আমি রাতে জানাবো ওদের। ঘড়ির কাঁটায় সময় রাত 8:30। অফিসে নিদারুণ ব্যস্ততা সবার। মাঝখানে কয়েকদিনের ছুটি দেয়ায় কাজ জমে এক প্রকার পাহাড় হয়ে আছে। নাকে মুখে গুজে সেসবই ম্যানেজ করতে ব্যস্ত সবাই। আকাশদের হোটেলের কাজ যে সম্পূর্ণ হতে আরও বছরখানেক ভালো মতো লাগবে। ওপেন প্রজেক্ট সাইডে কাজ দেখছিল আকাশ। সাথে অয়ন, শিয়া, রাতুল, রেদওয়ান সকলেই আছে। রাকিব, রিয়ান কিছু ক্লায়েন্টদের সি অফ করতে দিয়েছে এয়ারপোর্টে।
এতক্ষণে অবশ্য ফিরে আসার কথা। আকাশ ব্যস্ত পায়ে পায়চারি করছে। এখন কটেজে ফেরা দরকার। গত 2 দিন হলো প্রিয়াকে দেখে না। মেয়েটা দারুণ অভিমান করে আছে, বোঝা যাচ্ছে। কোনোভাবে রাতে তার রুমে গিয়ে প্রিয়াকে দেখার সিক্রেটটা মেয়েটা জেনে গেছে। মুসকে মুসকে হাসে আকাশ। ওইটুকু বাচ্চা একটা মেয়ে, তার ভয় নাকি আজকাল তটস্থ থাকে। আকাশ এহনাস, হাসছিস কেন? আকাশ স্বাভাবিক চোখে পাশ ফিরে তাকায়। গোল গোল চোখ করে রাতুল দাঁড়ানো। আকাশ লেভারদের কাজের ওদিকে দৃষ্টি বলায়, কই হাসছি? রাতুল ততক্ষণ এসে দাঁড়িয়েছে আকাশের গা ঘেঁষে। আমাকে অন্ধ লাগে তোর? তুই তো তাই। রাতুল নাক সিটকায় আঙুল তোলে আকাশের দিকে, ফিসেল গলায় বলে, আগে অয়ন ভাইয়ের মতো জেন্টলম্যান ছিলিস, এখন রাকিব রেদওয়ানদের তাল ধরেছিস, আমাকে হেনস্থা করিস উঠতে বসতে। আকাশের মুখের কোনো ভাবান্তর হয় না। হেনস্থা তো তুই করিস আমাকে, আমি নয়। কোনটাকে হেনস্থা বলিস তুই? প্রিয়ার কথাটা জানিয়ে দেয়া। আকাশ জবাব দেয় না, গভীর মনোযোগ তার কাজের দিকে। রাতুল খানিকের জবাবের আশায় হাঁ করে তাকিয়ে থাকে। জবাব না পেয়ে একই উৎসাহে পুনরায় বলে, প্রিয়ার কথা তো ওটা সবাইকে না জানালে তুই জীবনে স্বীকার করতি? এ জীবনে করতি না, তখন আমি কি তোর বাচ্চা কাচ্চা চাচাওয়ার স্বপ্ন উপরে জান্নাতে বসে দেখতাম? আকাশ মুখ বাঁকায় গম্ভীর অথচ টিটকারি সুরে বলে, আর ইউ শিওর? কি তুই জান্নাতে যাবি? আমি বড্ড ভালো মানুষ আকাশ। তুই শুধু না, সরি, তোরা শুধু চিনলি না, কদর করলি না। আকাশ এবার হাসে, বন্ধুর কাঁধে হাত রাখে। মহা ভালো মানুষ তুই, মানবো। একটা কাজ কর তাহলে। রাতুলের খুশিতে দাঁত বেরিয়ে পড়ছে, বলে ফেল। এখানকার সাইডের কাজ যে শেষ হতে রাত হবে, সব হিসেব নিকেশ বুঝে বাড়ি আসিস কেমন? আমি বাড়ি গেলাম। রাতুলের হাসি খুশি মুখ এক নিমিষে শুকনো পাতার মতো মুছড়ে গেল। প্রতিবাদ করে উঠল, অসম্ভব। বাড়ি? আমাকে এভাবে ফাঁসাতে পারিস না। তোর আন্দাজ আছে কাজ কখন শেষ হবে? কাজ তো সমস্যা নেই আমার, কটেজে একসাথে ফিরি চল, তোর সব কাজ করে দেব। তুই রাতভর প্রেম করিস তোর বেবি গার্লের সাথে, কিন্তু এখানে একা এতক্ষণ আমি পারবো না অত রাতে। রাতুল থেমে যায়, সর্বনাশের মাথায় বাড়ি। মুখ ফসকে কি বলে ফেলছিল, মান সম্মানের ফালুদা তৈরি হতো আজকে। ঘাড় বাকি খেয়াল করলো আকাশকে। তার বাকিটা কথা আন্দাজ করে নিয়ে এসছে কিনা খেয়াল করার চেষ্টা করলো। আকাশকে মুখ দেখে সহজে অবশ্য ধরতে পারা গেল না যে অতি সিরিয়াস মুখ, সেরকম অতি সিরিয়াস হয়ে আছে। দৃষ্টি ও কাজের দিকে হাফ ছাড়লো রাতুল। ভাগ্যিস মন এদিকে ছিল না আকাশের। অত রাতে কি? রাতুল চুপসে যাওয়া মুখ নিয়ে ধীরে সুস্থে তাকালো আকাশের দিকে। ছেলেটা তার মানে শুনেছিল তার কথা। রাতুল ঝটপট বলে উঠল, তুই একা একা ফিরবি? রাত হয়েছে, ওরকম জঙ্গলের রাস্তা আমাদের। রাকিব রিয়ান এয়ারপোর্ট থেকে সোজা রাতে কটেজে ফিরবে। রেদওয়ান যাবে একবার শহরে, ওরা ফিরতে রাত। আর রইল বাকি অয়ন ভাই আর শিয়া। কাপড়ের মধ্যে কিভাবে ঢুকি বল? আমার আর প্রিয়ার মধ্যে তো ঠিকই নেচে কুদে ঢুকে পড়িস। রাতুলের মুখখানা কপট হতাশায় ভরে উঠল। চোখ মুখ বাচ্চাদের মতো কাঁদো কাঁদো করে ফেলল। একদিন ঢুকে পড়েছিল দুজনের মাঝে, সে কি শখ করে ঢুকেছিল নাকি? কক্সবাজার থেকে শেষ রাতে রওনা দেয় বান্দরবনের জন্য। ওখানে পৌঁছানোর পর তার পেয়েছে হিসু। এদিকে বাসে সবাই ঘুমায়। ফাঁকা রাস্তা দেখে বাস থামাতে বলল। সে একটু আধটু ওই আর কি, মানে ভয়টাই পায় আর কি। ওই সময় বাসে শব্দই পাওয়া যাচ্ছিল প্রিয়ের কণ্ঠের। সারা রাস্তা মেয়েটা রাজ্যের গল্প জুড়েছে, কথাই বলছিল যখন। সে তো স্বাভাবিক ভাববে, তাই না? ভুল হয়েছে তার অবশ্য একটু। বাসের সিটের পর্দাটা টানার আগে একটু আধটু টাইপের শব্দ করতে হতো। তার এদিকে এমার্জেন্সি। তাছাড়া ওরাও জেগে আছে, না জিজ্ঞেস করে পর্দাটা একটু টান দিয়ে ফেলেছিল। সে কি জানতো একজন রোমিওর মতো বকবক করছে আর একজন গলায় মুখ ডুবিয়ে রোমান্সে ব্যস্ত। ওই পরিস্থিতিতে দুজনেই ভূত দেখার মতো চমকে ওঠে। তিনজন বলার কারণ সে আর প্রিয়া। আকাশের মধ্যে চমক টমকের বিষয় আসে খুব একটা জাগে না। যেটা জাগে সেটা হলো বিরক্তি। বেচারা সে কি আর করতো? প্রিয়াটা লজ্জায় বসে রইল। আকাশ তার সাথে বাইরে বের হলো। বিশেষ মুহূর্তে বিরক্ত করার শাস্তি স্বরূপ আকাশ এহনাজ চৌধুরী তাকে কি করতে পারে ভাবতেই তার সব শুকিয়ে এলো। আর 1 নম্বর কর্মটা করতে যেতে হলো না। মাঝখান থেকে কিছু হলে সেই খোটা আকাশ দেয়। রাতুল মুখ বাঁকায়। আকাশটা এত বেহায়া সে একদম জানতো না। একে তো বাচ্চা মেয়েটা
তার উপর এত অত্যাচার করে, আর সে তো আজীবনের বন্ধু হয়েছে, না হয় একটু একটু ভুল দিয়েছে, না হয় বন্ধুর রোমান্সে বাগড়া দিবেই তো। বন্ধু হয়ে জন্মেছে আর এতটুকু অধিকার থাকবে না? কি আশ্চর্য! বন্ধু কাকে বলে? বন্ধুর কাজই তো এটা, অন্য বন্ধুর রোমান্সে ঝামেলা করে। কিন্তু সে কি সবসময় করে নাকি? সবসময় ওদের আরও স্পেস করে দিত, আলাদা সময় কাটানোর। একদিনের একটু মিস্টেক, সব ভুলে গেছে ছেলেটা। প্রেমে পড়লে যা হয় আর কি। অবশ্য মনের কথা মনে রেখে বুক আড়াআড়ি হাত গুজে সিরিয়াস ভঙ্গিতে বলল, ওটা তো ইচ্ছে করেই করেছি। ইচ্ছে করে? আর চোখে আকাশের বাঁকা দৃষ্টি দেখে ঢোক গিল রাতুল। মাথা ঝাঁকালো, ইচ্ছে করে না তো? না, এতটুকু বাধা দিলে বিয়ের আগেই বাসর করে ফেলবি তুই। এটা তো আমি হতে দিতে পারি না। ধর্মকর্ম বলে তো একটা বিষয় আছে নাকি? বন্ধু হয়ে বন্ধুর পাশে এভাবেই থাকতে হয়, তাই নাকি? ভালো কথা। তবু আজ তুই থাকবি এখানে, কেমন? বন্ধু হয়ে বন্ধুর তো পাশেই দাঁড়ায়, তাই না? তার কথাতেই তাকে ফাঁসানো হচ্ছে। রাতুল হুড়মুড় করে হাত টেনে ধরল আকাশের। আকাশ বিরক্ত মুখে তাকালো। মেয়ে মানুষের মতো গায়ে গা ডলছিস কেন? সে যাই বল, এখন মাইন্ড করব না। আজকে অন্তত একা রেখে যাস না, কেমন? সাথে যাই চল, না হলে একটু অপেক্ষা কর, বসেই থাক, সব কাজ আমি করে দেই। আকাশ নিঃশব্দে অদেখা হাসে। আই হ্যাভ টু গো রাতুল, তাছাড়া তোর সমস্যা কোথায়? এর বদলে যা, কাল তোর ছুটি। রাতুল ব্যস্ত হয়ে দুদিকে মাথা নাড়ে। আমার সাথে আজ থাক, কাল পরশু তুই বরং আসিস না, আমি সামলে নেবো, তাও আজ যাস না। আকাশ ভুরুজোর ওপরে তোলে, জিজ্ঞাসা চোখে তাকায়, তুই কি একা ফিরতে বাই এনি চান্স ভয় পাচ্ছিস রাতুল? গেল রে গেল, সব গেল। আকাশটা ঠিক ধরে ফেলেছে। পুরুষ মানুষ হয়ে একা চলাফেরা করতে ভয় পায় রাতে, সেটা প্রকাশ করার যোগ্য? সেটা একবারও বলেছি আমি। তাহলে আমি তো সমস্যা দেখি না কোনো। অবশ্যই সমস্যা আছে, শুনি একটু। রাতুল খানিকক্ষণ চুপ করে কথা সাজায়। তুই অতি সুদর্শন পুরুষ। আমরা সকলেই জীবনে একটা ছোটখাটো নানা বিশাল আফসোস নিয়ে আছি যে আমরা কোনো নারী হলাম না। তোর মতো পুরুষ প্রত্যেকটা নারীর ড্রিম। আসল কথা বল। তো যেটা বলছিলাম, আগেই কথা বলবি না? আমি কথা এলোমেলো করে ফেলি। বানিয়ে বানিয়ে বললে এলোমেলো হওয়া স্বাভাবিক। তুই সুদর্শন, এটা বানানো কথা। সেটা কখন বললাম? এই তো বললি। এটা বানানো নয়, পরের তেল মালিশটা বানানো হবে, ডেট এক্সপায়ার্ড তেল। ইউ কন্টিনিউ, শুনছি। রাতুলের ভুরু জোরে সরু ভাঁজ সোজা হয়। এখন কোনো জ্বালামি কথায় কান দিয়ে নিজের কথাগুলো গুলিয়ে ফেলা যাবে না। তো যেটা বলছিলাম, তুই অতি সুদর্শন পুরুষ, হাজার হাজার নারীর রাতের ঘুম হরণকারী, চৌধুরী বংশের ছেলে, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তোকে একা একা এরকম প্রত্যন্ত অঞ্চলের রাস্তায় একা ছাড়তে তোর মা আমাকে পই পই করে বারণ করেছে। এত টাকার মালিক তুই, এত দায়িত্ব। তাছাড়া এখন তো আমার বোনটাকেও ফাঁসিয়ে ফেলেছিস, ওর জন্য আমাকে ভাবতে হয়, তোকে দেখে শুনে রাখতে হয়। চোখের সামনে রাখলে তাও বেড়াল কিছুতে মুখ দিতে পারে না, আড়ালে হলে কি না কি করে। আকাশের চোখ রাঙানিতে নিজের চোখ সরিয়ে নিল রাতুল। গলার আওয়াজ দৃঢ় হলো, মিনমিনে হলো, তবে থামলো না। তাই আর কি, তোকে একা রেখে যাব না। তোর মা আর বউয়ের করা নিষেধ আছে তোকে একা ছাড়া নিয়ে। আকাশ সজোরে আঘাত করলো রাতুলের পেটে। আকাশের জিম করা শক্তপোক্ত হাতের ঘুষিতে পেট বাঁকিয়ে গেল বেচারার। চোখ মুখ কুঁচকে নিল ব্যথায়। শালা ভুলভাল না বকে সত্যি স্বীকার কর, তাহলে ব্যবস্থাটা করবো একটা। রাতুলের কুঁচকানো মুখ, শত চেষ্টা তো স্বাভাবিক হলো না। ব্যথাটা জোরে সোরে লেগেছে, তবে আকাশের শেষ কথায় চোখ মুখ খানিকটা উজ্জ্বল হলো। নিয়ে চল দোস্ত প্লিজ, কি সমস্যা বল আগে। রাতুল এদিক ওদিক তাকালো, যেন খেয়াল করলো কেউ আছে কিনা। শুনে ফেরার ভয় নেই যখন টের পেল আকাশের দিকে মুখ এগিয়ে নিয়ে নিচু গলে ফিসফিস করে বললো, আমার না একটু একটু ভয় লাগে আর কি। আকাশ শব্দ করে হেসে ফেললো। রাতুলের এটা একটা সমস্যা, সাথে কেউ থাকলে সে বীর পুরুষ, অথচ একা একা রাতে ট্রাভেল করতে বাচ্চাদের মতো ভয় পায়। ভূতে নাকি কিসে সেটা অবশ্য স্বীকার করে না কখনো, কিন্তু ভয় পায়। এ যাবৎকালে কখনো স্বীকার করেনি। রাকিব রেদওয়ানরা থাকলে এখনো করতো কিনা সন্দেহ। বেশি সম্ভব করতোই না, তবে আকাশের সামনে সে প্রাণ খুলে মনের সব প্রকাশ করে ফেলে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আর ইদানিং খেয়াল করতেছি এই গল্পটাতে আপনারা কোনো রেসপন্স করতেছেন না। এই গল্পটা তো অনেক ভালো, কেন যে আপনারা লাইক কমেন্ট করতেছেন না সেটাই জানতেছি না। আজকে লাইক
600 চাই। আজকের অ্যাম্বিশন 600 লাইক দিয়ে আমার মনের আশাটা পূরণ করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।